আচ্ছা, তো আমরা শুরু করছি সেন্ট্রয়েড চ্যাপ্টার। এবং আমি এইমাত্র বললাম যে সেন্ট্রয়েড মানে জ্যামিতিক কেন্দ্র, আর সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। ঠিক আছে। এখন কোন একটা বস্তুর মোট ওজন কাজ করে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটির মধ্য দিয়ে, নট সেন্ট্রয়েড। যেমন ধরেন যে কোনো একটা টেবিলের যে টোটাল ওয়েট, মোট ওজন, সেটা কাজ করবে হচ্ছে সেই টেবিলের সেন্টার অফ গ্র্যাভিটি একটা নির্দিষ্ট পয়েন্টে আছে, ওই নির্দিষ্ট পয়েন্ট অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটির মধ্য দিয়ে। আচ্ছা, তো সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ফর্মুলাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই সূত্রে আমি একটু বইটা দেখাতে চাচ্ছি, কারণ বই আসলে না দেখালেই নয়, মানে কয়েকটা ফিগার আমাদের বুঝতে হবে আগে। যেমন এটা হচ্ছে ফেরিসের বই, ঠিক আছে, সেন্ট্রয়েড চ্যাপ্টার। তো বইটা গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে। তো এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো আসলে পড়তে পারেন, এগুলো পড়লে আমরা অনেক কিছু জানবো, বুঝবো। তো এই দেখেন সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করার যে আসল যে নিয়ম, যে মানে প্রকৃত যে নিয়ম, সেই নিয়মটা আসলে এখানে দেখানো আছে খুব সুন্দরভাবে। যেমন যদি আমরা দেখি যে একটা বিশাল একটা বস্তু, তাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা বস্তু বা অনেকগুলা বিন্দুর সমন্বয় চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা ধরতে পারি যে একটা বস্তু হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দ্বারা গঠিত। তো এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু হচ্ছে, বস্তুর ওজন হচ্ছে DW1, DW2, DW3। মানে 1 নাম্বার ক্ষুদ্র বস্তুর ওজন হচ্ছে DW। ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল, আর ডাব্লু মানে ওয়েট। তাহলে DW মানে হচ্ছে ডিফারেন্সিয়াল ওয়েট, মানে অতি ক্ষুদ্র ওজন। ঠিক আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে DW ডিস্টেন্স হচ্ছে x1, DW2 এর ডিস্টেন্স x2, তারপর DW3 এর ডিস্টেন্স x3। তাহলে যদি আমরা এক্স বার বের করতে চাই, এক্স বার, এটাকে বলা হচ্ছে এক্স বার। এক্স বার মানে হচ্ছে এই মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর সেন্ট্রয়েডের ডিস্টেন্স। একইভাবে ওয়াই বার মানে হচ্ছে মূলবিন্দু থেকে, এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তো এক্স বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিডাব্লিউ বাই ডাব্লিউ। ঠিক আছে। এখানে ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝি হচ্ছে যোগফল। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোগজীকরণ, বা আমরা এটাকে চিন্তা করতে পারি যোগফল হিসেবে বা সমষ্টি হিসেবে। কিসের সমষ্টি? এক্স ইন্টু ডিডাব্লিউ। একটা বস্তুর মধ্যে যতগুলা এক্স ইন্টু ডিডাব্লিউ আছে, সবগুলা এক্স ইন্টু ডিডাব্লিউ এর যোগফল। অর্থাৎ x1 ইন্টু DW1 প্লাস x2 ইন্টু DW2 প্লাস x3 ইন্টু DW3 প্লাস x4 ইন্টু DW4। এভাবে যতগুলা হাজার হাজার পার্টিকেল থাকতে পারে, যদি n সংখ্যক পার্টিকেল থাকে, তাহলে এভাবে n তম মানে n বার এভাবে যোগ করতে হবে। তো যাই হোক, তো এর অর্থ হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে লিখি ইন্টিগ্রেশনের মাধ্যমে, ডিভাইডেড বাই ডাব্লু। ডাব্লু মানে হচ্ছে টোটাল ওয়েট বা মোট ওজন। তাহলে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হয়। ঠিক আছে। তো আমার লেকচারে আমি দেখিয়েছি। আবার একইভাবে ওয়াই প্রাইম, সরি ওয়াই প্রাইম না, ওয়াই বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিডাব্লিউ বাই ডাব্লিউ। জেড বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ জেড ডিডাব্লিউ বাই ডাব্লিউ। তো ঠিক আছে, এইগুলো হচ্ছে জাস্ট আমাদের জেনারেলাইজড ফর্মুলা, অরিজিনাল ফর্মুলা। তো এইগুলো আমি পরবর্তীতে আরো ব্যাখ্যা করব। তো আমরা ক্লাস সামনের দিকে গেলে আমরা আরো বুঝতে পারবো আর কি এগুলো ক্লিয়ার ভাবে। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে সেন্ট্রয়েড অফ ভলিউম। তো এটার ফর্মুলা দেখেন একই ধরনের। এক্স বার হইলে হচ্ছে এক্স ডিভি বাই ভি, আর ওয়াই বার হলে ওয়াই ডিভি বাই ভি, আর জেড বার হলে জেড ডিভি বাই ভি। ঠিক আছে। এখানে ভি মানে ভলিউম, আর ডিভি মানে ডিফারেন্সিয়াল ভলিউম। ডিফারেন্সিয়াল ভলিউমের মানে অ্যাব্রিভিয়েশন হচ্ছে বা মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিভি। এটা হচ্ছে অতি ক্ষুদ্র আয়তন। এখানে ডিভি মানে কিন্তু ডি ইন্টু ভি না, এখানে ডিভি মানে কিন্তু ডি ইন্টু ভি কখনোই না, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ভলিউম, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ওয়েট, অতি ক্ষুদ্র আয়তন। তো যখন ওয়েট বা মানে ওজনের কথা আসবে, তখন হচ্ছে আসবে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি।
আর বাকি সব ক্ষেত্রে আসবে সেন্ট্রয়েড। যেমন ভলিউমের সেন্ট্রয়েড আমরা এভাবে বের করতে পারি, আবার এরিয়ার সেন্ট্রয়েড আমরা এভাবে বের করতে পারি। দেখেন এখানে সবকিছু একই, শুধু এখানে ভি এর জায়গায় এখানে আছে হচ্ছে এ, মানে এ মানে হচ্ছে এরিয়া, ডিএ মানে ডিফারেন্সিয়াল এরিয়া বা অতি ক্ষুদ্র এরিয়া, অতি ক্ষুদ্র ক্ষেত্রফল। আবার সেন্ট্রয়েড অফ লাইন, একটা লাইনেরও কিন্তু সেন্ট্রয়েড বের করা যায়। তো সেক্ষেত্রে আমরা এ এর জায়গাতে ব্যবহার করবো হচ্ছে এল, এল মানে লেন্থ। ঠিক আছে, ওকে। তো এইগুলো হচ্ছে অরিজিনাল ফর্মুলা। যদি আমাদের এই সেমিস্টারে আরেকটু সময় আমরা যদি আরো কয়েকটা ক্লাস আমরা পাইতাম, তাহলে আমি সবাইকে দেখাতে পারতাম যে কিভাবে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে, অর্থাৎ এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা কোনো একটা বস্তুর সেন্ট্রয়েড আমরা বের করতে পারি, সেটা আমি দেখাতাম। কিন্তু সেটা আসলে এই সেমিস্টারে আর দেখানোর সুযোগ নাই। আচ্ছা, যাই হোক, তো আমরা অরিজিনাল ফর্মুলাগুলো জেনে রাখবো, দ্যাটস ইট। আচ্ছা, এরপর আমরা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে প্রিন্সিপল অফ সিমেট্রি। ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং, একটু খেয়াল করেন। দেখেন, এটা হচ্ছে একটা ছোট্ট একটা বস্তু, একটা ফিগার। এটা এটা হচ্ছে একটা এরিয়া আর কি। তো এই এরিয়াতে মানে প্রিন্সিপল অফ সিমেট্রি বলে, বা এর প্রিন্সিপল অফ সিমেট্রি অনুসারে এই এরিয়ার যদি কোনো লাইন অফ সিমেট্রি থাকে, বা অন্যভাবে বলতে গেলে যদি কোনো একটা লাইনের সাপেক্ষে এই এরিয়াটা প্রতিসম হয় বা সিমেট্রিক হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই লাইনের উপরেই এই এরিয়ার সেন্ট্রয়েড অবস্থিত হবে। এটা হচ্ছে একদম সোজা কথায় বলতে গেলে এটাই, যে যদি কোনো একটা এরিয়া কোনো একটা লাইনের সাপেক্ষে প্রতিসম হয়, তাহলে ওই লাইনের উপরেই ওই এরিয়ার সেন্ট্রয়েড অবস্থিত হবে এবং হতেই হবে। এটাই হচ্ছে প্রিন্সিপল অফ সিমেট্রি। ইফ এ ফিগার হ্যাজ এ লাইন অফ সিমেট্রি। হ্যাঁ, বলেন স্যার। এটা শুধু এরিয়ার ক্ষেত্রে হবে না স্যার, ভলিউমের ক্ষেত্রেও হবে? ও আচ্ছা, হ্যাঁ, গুড কোশ্চেন। এটা এরিয়া, ভলিউম, লাইন, যে কোনো কিছুর ক্ষেত্রে এইটা মানে প্রযোজ্য হবে, ঠিক আছে। তো ইফ এ ফিগার হ্যাজ এ লাইন অফ সিমেট্রি, যদি একটা বস্তুর একটা স্যার লাইন আর অফ, একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা একটু শেষ করি তারপরে স্যার এই শুনবো। ওকে, জি শেষ স্যার। করি। যদি একটা বস্তুর একটা লাইন অফ সিমেট্রি থাকে, তাহলে ইটস সেন্ট্রয়েড লাইজ অন দ্যাট লাইন। লাই অন মানে অবস্থিত হওয়া, তার মানে যদি কোনো একটা ফিগারের একটা লাইন অফ সিমেট্রি থাকে, তাহলে তার সেন্ট্রয়েড, ইটস সেন্ট্রয়েড, তার সেন্ট্রয়েড অবশ্যই ওই লাইনের উপরে অবস্থিত হবে। দ্যাট লাইন মানে ওই লাইনের উপরে অবস্থিত হবে। এটাই হচ্ছে প্রিন্সিপল অফ সিমেট্রি। প্রিন্সিপল মানে মূলনীতি, আর সিমেট্রি মানে হচ্ছে প্রতিসমতা। এটা হচ্ছে নাউন, আর এর অ্যাডজেক্টিভ করলে আমরা পাই সিমেট্রিক বা প্রতিসম। যেমন এই লাইনের সাপেক্ষে এই এরিয়াটা হচ্ছে প্রতিসম। প্রতিসম মানে হচ্ছে দর্পণের প্রতিবিম্বের মতো। যেমন দেখেন, এই লাইনের ডান দিকে যা আছে, এইটাকে আমরা বাম দিকের মানে একটা আয়নার প্রতিবিম্ব হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে। তো যদি এরকম হয়, তাহলে ওই লাইনের উপরেই এই এরিয়ার সেন্ট্রয়েড অবস্থিত হবে। আচ্ছা, হ্যাঁ, এখন কার কি কোশ্চেন ছিল বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার, সেন্ট্রয়েড এবং গ্র্যাভিটি, এটা যে মূল পার্থক্যটা স্যার, এটা ক্লিয়ার হতে চাচ্ছিলাম। সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্রাভিটির মধ্যে মূল পার্থক্য, জি স্যার। তাই তো? আচ্ছা, এখন জি জি স্যার। পার্থক্য বলতে গেলে আমাদের একটা ফিগার চিন্তা করতে হবে। সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি। ধরেন যে একটা গ্লাস এখানে আছে বা একটা পাত্র আছে। এটা হচ্ছে একটা পাত্র, ঠিক আছে। তো পাত্রের মধ্যে একদম পানি আছে কানায় কানায় পূর্ণ, ঠিক আছে। টোটাল পাত্রের মধ্যে পানি আছে, একদম পুরাটা পানি আছে। তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল পাত্র এবং পানি, এইগুলার সেন্ট্রয়েড হবে হচ্ছে একদম এর মানে মিড পয়েন্টে আর কি। কারণ সেন্ট্রয়েড মানে আমরা জানি যে এটা হচ্ছে জ্যামিতিক কেন্দ্র বোঝাই। যেমন এই পয়েন্টে হবে হচ্ছে সেন্ট্রয়েড, ঠিক আছে, দিস ওয়ান। অর্থাৎ একদম এই উচ্চতার মাঝামাঝি বরাবর, আবার এই প্রস্থের মাঝামাঝি বরাবর, এটা হচ্ছে সেন্ট্রয়েড।
আবার এখন ধরেন যে এই পাত্র থেকে আমরা খানিকটা পানি ফেলে দিলাম, সাপোজ সাপোজ আমরা একই পাত্র আমাদের আছে, কিন্তু আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে খানিকটা পানি আমরা ফেলে দিলাম। সাপোজ এখন পাত্রের পানি নেমে আসছে এইখানে, সাপোজ এখন পানি আছে মাত্র এতটুকু। এখনো কিন্তু এর সেন্ট্রয়েডটা কিন্তু এইখানেই থাকবে, এইখানেই কিন্তু এর সেন্ট্রয়েডটা অবস্থিত হবে। কারণ কি? কারণ সেন্ট্রয়েড মানে হচ্ছে জ্যামিতিক কেন্দ্র। এখন জ্যামিতিক কেন্দ্র মানে কি? যে আমাদের জ্যামিতি বিবেচনা করে যে কেন্দ্র, যেমন এই পাত্রের আয়তনের যে মধ্যবিন্দু সেটাই হচ্ছে সেন্ট্রয়েড। কিন্তু এর সেন্টার অফ গ্রাভিটি আগে ছিল মিডল পয়েন্টে, আর এখন কিন্তু নেমে আসবে এইখানে। এখন কিন্তু সেন্টার অফ গ্রাভিটিটা নিচের দিকে নেমে আসবে, এটা হবে হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি বা সিজি। আগে ছিল এইটাই সিজি, আগে এইটাই সেন্ট্রয়েড ছিল, আবার সেন্টার অফ গ্রাভিটি ছিল। কিন্তু এখন যেহেতু আমরা পাত্রের পানি অর্ধেকটা ফেলে দিয়েছি, তো এখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেন্টার অফ গ্রাভিটি এটা নিচের দিকে চলে আসবে, তো যেই দিকে বস্তু বেশি। ঠিক আছে, আমি কি এটা ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। স্যার এটা যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে একই হবে না? হ্যাঁ, অবশ্যই এটা যে কোনো ডাইমেনশন বা যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি যে যেই দিকে হচ্ছে ম্যাটেরিয়াল বেশি, যেদিকে ওজন বেশি বেশি থাকবে, সেই দিকে থাকবে সেন্টার অফ গ্রাভিটি। অর্থাৎ সেন্টার অফ গ্রাভিটি হচ্ছে ওজনের উপর নির্ভর করে, ম্যাটেরিয়াল কোথায় বেশি আছে তার উপর নির্ভর করে। আর সেন্ট্রয়েডটা কিন্তু তা না, সেন্ট্রয়েডটা হচ্ছে যে টোটাল যে বস্তুর যে জ্যামিতিক কেন্দ্র, জিওমেট্রিক সেন্টার, সেটাই হচ্ছে সেন্ট্রয়েড। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা লেকচারে ফিরে যাই। সে কারণে দেখেন শুধু ওজনের ক্ষেত্রে আমরা হচ্ছে সেন্ট্রয়েড কথাটা, সরি সেন্টার অফ গ্রাভিটি কথাটা আনছি ওজন, বাট ভলিউম বা এরিয়া বা লাইন এর ক্ষেত্রে কিন্তু সেন্ট্রয়েড কথাটা আসছে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে প্রিন্সিপাল অফ সিমেট্রি, বা এর বাংলাতে আমরা বলতে পারি প্রতিসমতার মূলনীতি। তো প্রতিসমতার মূলনীতি আমরা দেখলাম, এখন আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, যে ধরেন যে এটা হচ্ছে একটা সি সেকশন, ধরেন যে একটা স্টিল বিমের একটা সেকশন হচ্ছে এটা। তো এইটা কিন্তু লাইন অফ সিমেট্রি, কিন্তু এইটা হরিজন্টাল, এইটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। কারণ আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে এই এই লাইনের উপরেই কিন্তু এই এরিয়াটার সেন্ট্রয়েডটা অবস্থিত হবে। এখন এই লাইনের উপরে কোথায় হবে, এইখানে হবে, মানে এই পয়েন্টে হবে না এই পয়েন্টে হবে, সেটা আসলে আমরা জানি না, সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। বাট আমরা এতটুকু বলতে পারবো যে এই লাইনের উপরেই হবে, সেখানে হোক বা এখানে হোক। আবার একইভাবে দেখেন যে এইটার এই ফিগারটার কিন্তু দুইটা লাইন অফ সিমেট্রি আছে, এইটার একটা লাইন অফ সিমেট্রি, তাই আমরা বলতে পারি যে এই লাইনের উপরেও সেন্ট্রয়েডটা অবস্থিত হবে। আবার এইটা হচ্ছে একটা লাইন অফ সিমেট্রি বা অ্যাক্সিস অফ সিমেট্রি, তাহলে আমরা বলতে পারি যে এই লাইনের উপরেও সেন্ট্রয়েড অবস্থিত হবে। তাহলে দুইটা কথা যদি সত্যি হয়, যে এই লাইনের উপরও সেন্ট্রয়েড অবস্থিত হবে, আবার এই লাইনের উপরও সেন্ট্রয়েড অবস্থিত হবে, তাহলে আমরা বলতে পারি যে সেন্ট্রয়েডটা আসলে কোথায় আছে, এই দুইটা লাইনের যে সংযোগ স্থল, যে ছেদবিন্দু, সেইখানে আছে। তো কোনো একটা বস্তু যদি দুইটা লাইন অফ সিমেট্রি থাকে, তাহলে তার সেন্ট্রয়েড বের করা খুবই সহজ। জাস্ট সেই দুইটা লাইনের যে ছেদবিন্দু, যে ইন্টারসেকশন পয়েন্ট, সেই ইন্টারসেকশন পয়েন্টেই হচ্ছে এই এরিয়াটার সেন্ট্রয়েড। তাহলে এই যে টোটাল যে সেকশন আই সেকশন, এর সেন্ট্রয়েডটা কোথায়? একদম এই যে এক্স এবং ওয়াই, এই দুটো অ্যাক্সিসের যে, মানে এই দুটো লাইনের যে ছেদবিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট, সেখানে। ঠিক আছে, তো এই প্রিন্সিপাল অফ সিমেট্রি, এই ব্যাপারটা আমরা বারবার বারবার আমরা আর কি ব্যবহার করব। তো এখন দেখি যে এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শুরু করব। প্রথমে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা আর্ক অফ এ সার্কেল এর সেন্ট্রয়েড আমরা বের করতে পারি। ঠিক আছে, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। যেমন এই যে এখানে লিখে দিয়েছি বৃত্তচাপ। যেমন আমরা বলতে পারি যে ধরেন সাপোজ যে এইটা হচ্ছে একটা বৃত্ত বা সার্কেল। ঠিক আছে, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে একটা বৃত্তচাপ, অর্থাৎ
এইটা একটা বৃত্তচাপ, এইটা একটা বৃত্তচাপ, মানে এই বৃত্তের যে প্রত্যেকটা যে ছোট ছোট অংশ সবই কিন্তু এক একটা বৃত্তচাপ, বা বৃত্তচাপকে আমরা বলতে পারি আর্ক অফ এ সার্কেল। তো এখন আমরা আর্ক অফ এ সার্কেল তার মানে কি, একটা লাইন, একটা লাইনের সেন্ট্রয়েড এখন আমরা বের করা শিখবো। তো এখানে দেখেন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে, যদি এইটা একটা আর্ক হয়, যদি এইটা একটা আর্ক হয়, এইটা তার মানে এইটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, ধরেন সাপোজ একটা একটা হচ্ছে কি, একটা কি বলবো, একটা তার, একটা ওয়্যার, এটা হচ্ছে একটা ওয়্যার হতে পারে, বা একটা তার, বা একটা কেবল। একটা কেবল কিন্তু একটা লাইনের মতোই, কেবল তো আর এরিয়া না, তাই না, কেবল হচ্ছে একটা লাইন। তো দেখেন এখন এই লাইনটার একদম যে মানে মিডল পয়েন্ট দিয়ে এক্স অ্যাক্সিসটা অতিক্রম করেছে, এইদিকে বেটা অ্যাঙ্গেল এবং এইদিকে বেটা অ্যাঙ্গেল, অর্থাৎ এইটা হচ্ছে একটা বৃত্তচাপ বা একটা লাইন। আমরা এখন এইটার সেন্ট্রয়েড বের করার ফর্মুলা জানবো, এইটার সেন্ট্রয়েড। তাহলে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, তাহলে এই বৃত্তচাপের সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে 2 বেটা, আমরা দেখতে পাচ্ছি, মানে ধরে নিচ্ছি আমরা যে বেটা প্লাস বেটা 2 বেটা। তাহলে যদি এই বৃত্তচাপের সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রীয় কোণ যদি 2 বেটা হয় এবং রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি, আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখাতে পারি যে এক্স বার ইজ ইকুয়াল টু আর সাইন বেটা বাই বেটা, যেখানে বেটা থাকবে হচ্ছে রেডিয়ানে, কখনোই কিন্তু বেটা ডিগ্রিতে থাকবে না, বেটা থাকতে হবে রেডিয়ানে। তাহলে এক্স বার তার মানে কি, আমরা যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসের যে সংযোগ স্থল বা মূল বিন্দু, যদি মূল বিন্দু থেকে আমরা ডান দিকে এই পরিমাণ ডিস্টেন্স আমরা যাই, তাহলে আমরা এই লাইনের বা এই বৃত্তচাপের আমরা সেন্ট্রয়েডটা পেয়ে যাব। সেটা সেটা হতে পারে এই পয়েন্ট, বা এই পয়েন্ট, বা এইখানে হতে পারে সেন্ট্রয়েডটা। সাধারণত এই ধরনের বৃত্তচাপের সেন্ট্রয়েডটা কিন্তু মানে এই বৃত্তচাপের উপরে অবস্থিত হয় না, এটা সাধারণত একটু এইদিকে হবে, এরকম কোনো একটা পয়েন্টে এটা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি কোনো একটা বৃত্তচাপ কেন্দ্রে 2 বেটা কোণ উৎপন্ন করে এবং তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে আর সাইন বেটা বাই বেটা। এবং দেখেন এটা হচ্ছে এক্স। স্যার আচ্ছা, আর সাইন হ্যাঁ বলেন। বেটা বাই বেটা, এটা স্যার বুঝলাম না স্যার। এটা হচ্ছে আর সাইন বেটা বাই বেটা, এটা এটা হচ্ছে এইটাই, যে যেখানে আর হচ্ছে রেডিয়াস, বেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেলের অর্ধেক। যদি সেন্ট্রাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় সাপোজ, যদি এইটা 90 ডিগ্রি হয়, তাহলে বেটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, আর ডিভাইডেড বাই বেটা মানে অ্যাঙ্গেল, এই যে বেটা। তো এখন যদি আমি বলে দেই যে ঠিক আছে, একটা বৃত্তচাপ যার মানে এই বৃত্তচাপটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সাপোজ 4 ইঞ্চি, তার মানে আর সমান হচ্ছে 4 ইঞ্চি। আর সাপোজ এই বৃত্তচাপটা হচ্ছে কেন্দ্রে, সাপোজ ধরেন যে 100 ডিগ্রি কোণ উৎপন্ন করে সাপোজ, তার মানে কি বেটা হচ্ছে কত, 50 ডিগ্রি। 50 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে যে এখানে বসাই দিব, তাহলে আমরা সরাসরি পেয়ে যাব যে এক্স বার সমান কত ইঞ্চি, সেটা আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে গেলে আরো আস্তে আস্তে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো। যাই হোক, এখন দেখেন যে একটা প্রিন্সিপাল অফ সিমেট্রি আমরা অ্যাপ্লাই করবো, যে দেখেন এই যে যে আর্ক আছে এখানে, এই যে যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, রাইট। এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে এই লাইনটা কেমন, প্রতিসম, কারণ উপরে যতটুকু আছে যা আছে নিচেও কিন্তু তাই আছে। তার মানে এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু প্রতিসম এই লাইনটা, তার মানে আমরা বলতে পারি প্রিন্সিপাল অফ সিমেট্রি অনুসারে যে এই লাইনের সেন্ট্রয়েড এক্স অক্ষের উপরে অবস্থিত হবে। এটা আমরা একটু আগে দেখে আসলাম, যে অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে সেই অক্ষের উপরে সেন্ট্রয়েডটা অবস্থিত হবে কোনো একটা পয়েন্টে। তাহলে আমরা বলতে পারি কি, যে আমরা বলতে পারি যে এই এক্স অক্ষের উপরেই এই আর্কের সেন্ট্রয়েডটা অবস্থিত হবে, সে যে পয়েন্টেই হোক না কেন। কোন পয়েন্টে হবে সেটা তো আমরা এই ফর্মুলার মাধ্যমে পেয়েই যাব, এখানে মানগুলো বসাই দিলে আমরা পেয়ে যাব যে কোন পয়েন্টে হবে। তো যেহেতু এক্স অক্ষের উপরেই সেন্ট্রয়েডটা অবস্থিত হবে, সেহেতু আমরা বলতে পারি যে ওয়াই বার সমান 0। কারণ কি, কারণ ওয়াই বার মানে একটু মনে করে দেখেন, ওয়াই বার মানে কি ছিল, যে মূল বিন্দু থেকে
ওয়াই ডিরেকশন বরাবর কতটুকু গেলে আমরা সেন্ট্রয়েডটা পাবো, এটাই ছিল হচ্ছে ওয়াই বার, রাইট? তো যেহেতু এখানে ওয়াই বা ডিরেকশন বরাবর যাওয়ারই কোনো দরকার নাই, আমরা এক্স অক্ষের উপরেই আমরা সেন্ট্রয়েডটা পেয়ে যাব, কারণ সেন্ট্রয়েডটা এক্স অক্ষের উপরেই থাকবে, এটা আমরা জানি অলরেডি। সে কারণে আমরা বলতে পারবো যে ওয়াই বার সমান 0, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর উপরেও যাওয়ার দরকার নেই, আবার নিচেও নামার দরকার নেই। ওয়াই বার সমান 0 মানেই হচ্ছে সেন্ট্রয়েডটা এক্স অক্ষের উপরে থাকবে। আবার একইভাবে যদি যদি এই আর্ক যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হইতো, তাহলে আমরা বলতে পারতাম এক্স বার সমান 0। ঠিক আছে? তো এইভাবে আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা কোনো একটা আর্কের সেন্ট্রয়েড বের করতে পারি। এখন আমরা দেখবো যে কয়েকটা স্পেশাল কেসে কিরকম হতে পারে। যেমন ধরেন যে এইটা হচ্ছে একটা আর্ক, ঠিক আছে, যে এইটা হচ্ছে একটা আর্ক, এই আর্কের সেন্ট্রয়েডটা বের করতে হবে। দেখেন এই আর্কের কিন্তু সেন্ট্রাল অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? একটা 90 ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল ওয়ালা একটা আর্কের সেন্ট্রয়েড আমরা কিভাবে বের করতে পারি? বের করার ফর্মুলা তো আমরা কেবল শিখলাম কি এইটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু একটা ব্যাপার আছে, দেখেন এই ফর্মুলা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসটা এই আর্কের এই লাইনের একদম মধ্যবিন্দু দিয়ে এটা অতিক্রম করেছে, আমরা তখনই কেবলমাত্র এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। এটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আর সাইন বেটা বাই বেটা এটা সবসময় কিন্তু ব্যবহার করা যাবে না। এটা কখন ব্যবহার করা যাবে? যখন কোনো একটা অ্যাক্সিস, সে এক্স বা ওয়াই যাই হোক, কোনো একটা অ্যাক্সিস যখন কোনো একটা আর্কের একদম মিডিল পয়েন্ট দিয়ে অতিক্রম করবে, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে স্পেশাল কেস বলছি, কারণ দেখেন এখানে কিন্তু এই আর্কের মধ্যবিন্দু দিয়ে কিন্তু কোনো লাইন অতিক্রম করে নাই, করেছে? এই আর্কের মিডিল পয়েন্ট দিয়ে এই এক্স বা ওয়াই অ্যাক্সিসের কোনোটা কি গেছে? বলেন। স্যার যায়নি। চাইনি কিন্তু। জি সে স্যার। কারণে আমরা সরাসরি এটা ব্যবহার করতে পারবো না। তো এটা কি করতে হবে এখন? জাস্ট আমি এখানে দেখাইনি ক্যালকুলেশন, জাস্ট আমি মুখে একটু বলে দিচ্ছি। ধরেন যে যদি এই এক্স অ্যাক্সিসটা এই বরাবর থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এক্স বার সমান আর সাইন বেটা বাই বেটা। কিন্তু এখন আমাদেরকে যদি এটার মাঝামাঝি হয়, তার মানে 90 এর অর্ধেক কত? 45, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ওইটা চিন্তা করতে পারতাম। যদি এক্স অ্যাক্সিসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে অতিক্রম করতো, তখন আমরা বলতে পারতাম যে এক্স বার সমান এত আর সাইন বেটা বাই বেটা। এখন আমাদের তো আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে গেলে হবে না, আমাদের লাগবে হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স এক্স বার। তাহলে আমরা কি করব? জাস্ট এইটার সঙ্গে আমরা গুণ করব হচ্ছে cos 45 ডিগ্রি। এইটা হচ্ছে আর সাইন বেটা বাই বেটা, আর যেহেতু আমরা হরিজন্টাল ডিস্টেন্স চাচ্ছি, তাই আমরা এটার সঙ্গে গুণ করব হচ্ছে cos 45। আর cos 45 এর মান হচ্ছে 1/√2, 1/√2। সে কারণে এই ফর্মুলাকে গুণ করতে হবে হচ্ছে 1/√2 দিয়ে। আমি আবারও বলি, যদি এইভাবে থাকে অ্যাক্সিস গুলা দুই দিকে, তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাকে গুণ করতে হবে হচ্ছে 1/√2 দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব সেন্ট্রয়েডের ডিস্টেন্স। এখন কেমনে পাই দেখেন, এটা কত? 90 ডিগ্রি একটা আর্ক, তাই না? এর সেন্ট্রাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে 2 বেটা সমান 90 ডিগ্রি। সেন্ট্রাল অ্যাঙ্গেল 2 বেটা, বেটা আর বেটা 2 বেটা, তার মানে 2 বেটা সমান 90 ডিগ্রি। তার মানে কত? বেটা সমান কত? 45 ডিগ্রি। 45। জি স্যার। এটা সমান 45 ডিগ্রি। এখন তাহলে এখানে বসাই দেন যে আর আরেক জায়গা আর থাক সাইন 45, সাইন 45 এর মান হচ্ছে আবার 1/√2, ঠিক আছে, ডিভাইডেড বাই বেটা। এখন এখানে বেটা সমান কিন্তু 45 ডিগ্রি আমরা বসাতে পারবো না, কারণ আমরা জানি যে বেটা অবশ্যই রেডিয়ানে বসাতে হবে। যদি আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে চাই, তাহলে বেটা বসাতে হবে রেডিয়ানে। এখন 45 ডিগ্রি মানে কত রেডিয়ান? আমি সবাইকে জাস্ট একবারে একটু বলে দিতে চাচ্ছি যে 180 ডিগ্রি, সরি, একটা বৃত্ত তার কেন্দ্রে টোটাল কত অ্যাঙ্গেল উৎপন্ন করে? 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, 2 ইন্টু পাই।
রেডিয়ানকে আমরা অনেক সময় মাথার উপরে একটা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করি। তাহলে 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ডিগ্রি মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 360, তার মানে হচ্ছে পাই বাই 180, অর্থাৎ 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এটা আমরা বলতে পারি। এটা যে কোনো জায়গাতে জিজ্ঞাসা করতে পারে যে 1 ডিগ্রিতে কয় রেডিয়ান হয়। 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে 45 ডিগ্রিতে কত রেডিয়ান হবে? 45 ডিগ্রিতে কত রেডিয়ান হবে? জাস্ট এখানে 45 দিয়ে গুণ হবে, অর্থাৎ পাই ইন্টু 45 ডিভাইডেড বাই 180। তার মানে কত হয় বলেন? কত হয়? পাই ইন্টু 45 ডিভাইডেড বাই 180, এটা হয় হচ্ছে পাই বাই 4। বাই 4। 45 ডিগ্রি মানে পাই বাই 4 রেডিয়ান। একইভাবে আমরা বলতে পারি যে 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মানে কত হবে? এর ডাবল হবে, অর্থাৎ 90 ডিগ্রি মানে সবাই মনে রাখবেন একবারে, 90 ডিগ্রি মানে পাই বাই 2 রেডিয়ান। কত? 90 ডিগ্রি মানে পাই বাই 2 রেডিয়ান। আমরা একইভাবে আমরা বলতে পারি যে 180 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, শুধু পাই। পাই রেডিয়ান। তো এইটা হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। ওকে, খুব ভেরি ফাইন। তাহলে এখন আমরা এখানে বেটা এর মানটা বসাবো হচ্ছে রেডিয়ানে, ঠিক আছে? রেডিয়ানে বসালে কত হবে? পাই বাই 4 হবে, অর্থাৎ আর ইন্টু 1/√2 ডিভাইডেড বাই পাই বাই 4। একে আবার গুণ করতে হবে, টোটালটাকে গুণ করতে হবে 1/√2 দিয়ে। তো যাই হোক, একটু দেখেন কাটাকাটি করে, এটা আসে হচ্ছে 2r বাই পাই। এটা সবাই বাসায় দেখবেন, এটা 2r বাই পাই আসে, ঠিক আছে? আচ্ছা, তো এর একটা অ্যাডিশনাল রেফারেন্স আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে হিবেলারের বই থেকে। এটা হচ্ছে হিবেলারের বই। তো হিবেলারের বইয়ের দেখেন সেন্ট্রয়েড চ্যাপ্টারে গেলে এখানে অনেক কিছু প্রমাণ করা আছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। এত কিছুতে আমি যাচ্ছি না। দেখেন এখানে বলা হচ্ছে যে লোকেট দ্য সেন্ট্রয়েড অফ দ্য সার্কুলার ওয়্যার সেগমেন্ট শোন ইন ফিগার। এই দেখেন, এইটা কিন্তু আমাদের এই কেস, অর্থাৎ একটা সার্কুলার ওয়্যার সেগমেন্ট, অর্থাৎ একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে কেন্দ্রে এরকম একটা তার, এটা হচ্ছে একটা ওয়্যার। ওয়্যার মানে কি? সার্কুলার আর্ক বা বৃত্তচাপ। দেখেন এর সেন্ট্রয়েড কিন্তু এক্স বার সমান 2r বাই পাই, ওয়াই বার সমান 2r বাই পাই। এটা এরা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে দেখাইছে, ঠিক আছে? 2r বাই পাই, 2r বাই পাই। তো এইটাই হচ্ছে আমি একটু অন্যভাবে দেখাইলাম আর কি, এছাড়া কিছু না। সবাই মাথায় রাখবেন যে যদি এরকম 90 ডিগ্রি একটা আর্ক থাকে, তাহলে তার এক্স বারও হবে 2r বাই পাই এবং ওয়াই বারও হবে 2r বাই পাই, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। আর মানে সবসময় রেডিয়াস বা ব্যাসার্ধ, ঠিক আছে? একইভাবে যদি 180 ডিগ্রি আর্ক হয় এভাবে, অর্থাৎ এমন একটা বৃত্তচাপ যেটা কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে দেখেন আমরা এক্স বার এবং ওয়াই বার এখন বের করা শিখবো। তো আমি সবাইকে আবারও একটু রিমাইন্ড করাচ্ছি যে এক্স বার এবং ওয়াই বার এই দুটো জিনিস বের করার আগে সবার আগে আমরা দেখবো যে অ্যাক্সিস গুলা কোথায় আছে, কারণ এই অ্যাক্সিসের লোকেশনের উপরেই কিন্তু নির্ভর করে যে এই মানগুলা কত হবে। যেমন এখানে এক্স অ্যাক্সিস আছে হচ্ছে কি একদম এখানে সেন্টারের মধ্য দিয়ে চলে গেছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। তাহলে যেহেতু 180 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তার মানে এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। তার মানে বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে গেছে হচ্ছে এক্স অক্ষ, আর কেন্দ্রের মধ্য দিয়ে আবার গেছে হচ্ছে ওয়াই অক্ষ। আগে অক্ষগুলোর অবস্থান খেয়াল করতে হবে যে অ্যাক্সিস বা অক্ষগুলো কোথায় দেওয়া আছে। তাহলে দেখেন এখন ওয়াই অ্যাক্সিসটা কোথায় আছে? এমন একটা জায়গাতে আছে যে ওয়াই এমন ভাবে আছে যেন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এই মানে আর্ক কিন্তু প্রতিসম। ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যা, বাম দিকেও তাই। এটা প্রতিসম না, এটা হচ্ছে দর্পণের প্রতিবিম্বের মতো, এদিকেও যা এদিকেও তাই। তার মানে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে একটা লাইন অফ সিমেট্রি। তার মানে আমরা বলতে পারি যে এই বৃত্তচাপের এই লাইনের সেন্ট্রয়েড ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থিত হবে। এটা আমরা একদম কনফার্ম বলতে পারি, কনফার্মলি বলতে পারি যে এই আর্কের সেন্ট্রয়েড ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থিত হবে। তার মানে এক্স বার সমান 0, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর কোনো দিকে যাওয়ার দরকার নেই, ডানেও না বাঁয়েও না।
এই ওয়াই অ্যাক্সিসের উপরেই থাকতে হবে, এক্স বার সমান 0, একই কথা। আর ওয়াই বার সমান হচ্ছে 2r/পাই। এই 2r/পাই কিভাবে আসে আমি বলে দিচ্ছি, দেখেন জাস্ট কিচ্ছু না, এই আর সাইন বেটা বাই বেটা, এখানে বেটা এর মান বসাবেন হচ্ছে কত, 180 অর্থাৎ কত হয় 90 ডিগ্রি, অর্থাৎ π/2। এখানে বেটা এর মান বসাবেন কত, π/2, তাহলে এখানে পেয়ে যাবেন 2r/পাই। কাটাকাটি করলে এমনিতেই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ব্যাপার, যে এখানে কিন্তু দেখেন যে একটা আমি একটু মিল করাই দিচ্ছি, যে এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিসটা এই আর্কের একদম মিড পয়েন্ট দিয়ে অতিক্রম করছে, তাই না? ওয়াই অ্যাক্সিসটা এই বৃত্তচাপের একদম মধ্যবিন্দু দিয়ে অতিক্রম করেছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এই যে এর মতো, যেমন এই বৃত্তচাপের মাঝখান দিয়ে এক্স অ্যাক্সিস অতিক্রম করেছে, তাই এক্স বার সমান আর সাইন বেটা বাই বেটা। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে যেহেতু এখানে এই বৃত্তচাপের মানে মধ্যবিন্দু দিয়ে বা সিমেট্রিক ভাবে ওয়াই অ্যাক্সিস অতিক্রম করেছে, তার মানে ওয়াই বার হচ্ছে আর সাইন বেটা বাই বেটা, এটা আমরা বলতে পারি। ওই আর সাইন বেটা বাই বেটা, ওখানে বেটা এর মান 90 ডিগ্রি অথবা π/2 বসাই দিবেন, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 2r/পাই। জি স্যার। এখন আমরা দেখেন, এখন যদি অ্যাক্সিস গুলো যদি এইভাবে থাকে, এটা একটা 180 ডিগ্রি আর্ক, ঠিক আগের মতোই, কিন্তু অ্যাক্সিসের লোকেশনটা কিন্তু ভিন্ন। এক্স অ্যাক্সিস আছে এই বরাবর, আর ওয়াই অ্যাক্সিস আছে এই যে এই বরাবর। তাহলে এখন কিন্তু আর এক্স বার আর ওয়াই বারের মানগুলা কিন্তু একই রকম থাকবে না। আর এখন এক্স বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এক্স বার মানে কি, সেন্ট্রয়েড পাইতে গেলে এক্স অক্ষ বরাবর কত দূরে যেতে হবে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্সটাই হচ্ছে এক্স বার। আমরা অন্যভাবে বলতে পারি যে ওয়াই অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডের ডিসটেন্সটাই হচ্ছে এক্স বার, বা এক্স অক্ষ বরাবর ডিসটেন্সই হচ্ছে এক্স বার। তাহলে আমরা সবাই জানি যে একটা কোনো একটা ফিগারের যদি একটা লাইন অফ সিমেট্রি থাকে, তাহলে সেই লাইন অফ সিমেট্রি এর উপরেই সেন্ট্রয়েডটা অবস্থিত হয়। বা অন্যভাবে বলতে গেলে সেই লাইন অফ সিমেট্রি অবশ্যই এই কেন্দ্রের মধ্য দিয়েই যাবে। আমরা একটু আগে দেখে আসলাম, বা আমরা এটা জানি, আমাদের মাথায় আছে। তাহলে সেন্ট্রয়েড পাইতে গেলে আমাদের আগে আসতে হবে ডান দিকে আর আর ডিস্টেন্স, সে কারণে এক্স বার হচ্ছে আর, আর ওয়াই বার হচ্ছে ঠিক আগের মতো 2r/পাই। অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দু এইটা। তাহলে আগে আমরা এক্স বরাবর আসবো হচ্ছে আর, আর ওয়াই বরাবর আমরা উপরের দিকে উঠবো হচ্ছে 2r/পাই। তাহলে যে পয়েন্টটা পাবো সেইটাই হবে হচ্ছে আমাদের এই আর্কের বা এই বৃত্তচাপের বা এই লাইনের সেন্ট্রয়েড। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। জাস্ট আমরা হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিস যেখানে মিলিত হয়েছে আমরা সেখান থেকে হিসাব করা শুরু করব। এখন সাপোজ মনে করেন যে ওয়াই অ্যাক্সিসটা এখানে নাই, ওয়াই অ্যাক্সিস আছে হচ্ছে এখান থেকে আরো 10 ইঞ্চি বাম দিকে। সাপোজ যে ওয়াই অ্যাক্সিসটা দেখানো আছে হচ্ছে এই পয়েন্ট থেকে 10 ইঞ্চি লেফটে এখানে, তখন আমরা কি বলতাম, তখন এক্স বার সমান কত হইতো, আর প্লাস 10। অর্থাৎ আগে তো এখান থেকে সেন্টার পর্যন্ত আসতে হবে, তাহলে এক্স বরাবর তখন কতটুকু আসতে হইতো, আর প্লাস 10। ঠিক আছে, জি স্যার। জাস্ট আমরা দেখবো যে অ্যাক্সিস গুলো কোথায় আছে, তার উপর নির্ভর করে এক্স বার এবং ওয়াই বার হবে। আবার একইভাবে দেখেন, যদি এখানে এক্স অ্যাক্সিসটা এই সেন্টারে না থেকে যদি এখান থেকে সাপোজ 20 ইঞ্চি নিচে থাকতো, সাপোজ যে এখান থেকে 20 ইঞ্চি নিচে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা খুব সহজে বলতে পারবো যে তখন সেন্ট্রয়েডটা কত হবে, তখন ওয়াই বার কত হবে, অর্থাৎ ওয়াই বরাবর কতটুকু উঠতে হবে, 20 স্যার। প্লাস 2r/পাই। জি স্যার। ঠিক আছে, জাস্ট ডিসটেন্স যেরকম থাকবে আমরা সেভাবে নিব। অর্থাৎ এই এক্স বার ওয়াই বার এইটা হচ্ছে সেন্ট্রয়েডের স্থানাঙ্ক। আমি আশা করি এখন আর বুঝতে কোনো সমস্যা নাই, যে সেন্ট্রয়েড হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে আছে, সেই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স বার কমা ওয়াই বার। এক্স বরাবর যাইতে হবে এক্স বার, ওয়াই বরাবর যেতে হবে ওয়াই বার। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা আর্কের সেন্ট্রয়েড আমরা বের করতে পারি। মূল ফর্মুলা হচ্ছে এইটা, আর সাইন বেটা বাই বেটা। যদি অ্যাক্সিসটা সেন্ট্রয়েডে যদি অ্যাক্সিসের সাপেক্ষে এই আর্কটা প্রতিসম হয়, তাহলে আর সাইন বেটা বাই বেটা, এটা হচ্ছে মানে মূল ফর্মুলা, মেইন ফর্মুলা। আর মেইন ফর্মুলা জানা থাকলে আমরা 90 ডিগ্রি 180 ডিগ্রি যাই থাকে আমরা বের করতে পারবো। নেক্সট, এখন আমরা দেখবো কিভাবে সেক্টর অফ এ সার্কেলের সেক্টরের সেন্ট্রয়েড বের করতে হয়।
তার জন্য আমাদের আগে জানতে হবে বা বুঝতে হবে যে সেক্টর বলতে আমরা কি বুঝি। এখন সাপোজ ধরেন যে একটা কাগজ, একটা পেজ থেকে, একটা খাতা থেকে আমরা একটা পেজ ছিললাম এবং সেই পেজটাকে আমরা একটা বৃত্তের মতো আকৃতিতে আমরা কেটে নিলাম সাপোজ, ঠিক আছে? তাহলে সেইটাই হবে হচ্ছে একটা সার্কুলার সেক্টর, একটা এরিয়া। এইটা হচ্ছে একটা সেক্টর, মানে হচ্ছে একটা এরিয়া। আর্ক মানে ছিল একটা লাইন, এইটা ছিল হচ্ছে একটা লাইন, এখানে কোনো পদার্থ ছিল না। আর সেক্টর মানে হচ্ছে এখানে পদার্থ আছে, অর্থাৎ এইটা হচ্ছে একটা এরিয়ার মতো কাজ করে, এরিয়া। অর্থাৎ ধরেন যে একটা মানে কাগজ বা একটা কোনো একটা স্টিলের একটা পাত, তাকে আমরা এই শেপে আমরা কেটেছি, তাহলে এটা হচ্ছে একটা সার্কুলার সেক্টর বা সেক্টর অফ এ সার্কেল। তো আর্কের সেন্ট্রয়েড আর সেক্টরের সেন্ট্রয়েড কিন্তু একই হয় না, এটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম আমরা দেখতেই পাচ্ছি এখানে। এই এক্স অ্যাক্সিস কিন্তু এক্স অ্যাক্সিস সাপেক্ষে কিন্তু এটা প্রতিসম, এই সেক্টরটা কিন্তু প্রতিসম। এদিকে যতটুকু এরিয়া আছে এদিকেও ততটুকু আছে, এবং এটা হচ্ছে দর্পণের প্রতিবিম্বের মতো, আয়নার প্রতিবিম্বের মতো, বা প্রতিসম বা সিমেট্রিক। সে কারণে ওয়াই বার সমান 0 আর এক্স বার সমান 2r সাইন বেটা বাই 3 বেটা। এটাও আমরা একইভাবে ওই ফেরিসের বই থেকে আমরা দেখাতে পারি যে যদি আমরা, এটা এখানে আছে যে সেক্টর অফ এ সার্কেল, সেক্টর অফ সার্কেল। তো এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখানো যায় যে এক্স বার হচ্ছে 2r সাইন বেটা বাই 3 বেটা, এটা আমরা দেখাতে পারি, ঠিক আছে? তাহলে আর্ক হচ্ছে আর সাইন বেটা বাই বেটা, আর সেক্টর হচ্ছে 2r সাইন বেটা বাই 3 বেটা। এটা আমরা সবাই মাথায় রাখবো। এখন স্পেশাল কেস একইভাবে যদি 90 ডিগ্রি সেক্টর হয়, তাহলে আমরা এক্স বার এবং ওয়াই বার সমান 4r/3 পাই। আমি জানি যে এখানে যারা আছেন সবাই 4r/3 পাই এই ব্যাপারটা কোথাও না কোথাও দেখেছেন, সে জি স্যার, ডিপ্লোমাতে হোক, জি স্যার, দেখেছেন, জি স্যার, অবশ্যই দেখে আসার কথা আর কি। জি স্যার। এটা আসে হচ্ছে এই 2r সাইন বেটা বাই 3 বেটা, এখান থেকে আসে। একইভাবে সেম, আমি আবারও আরেকবার বলি, যেখানে 2r সাইন বেটা বাই 3 বেটা তখনই হয় যখন কোনো একটা অ্যাক্সিস এই সেক্টরের মধ্যবিন্দু দিয়ে অতিক্রম করবে, বা এই সেক্টরের লাইন অফ সিমেট্রির মধ্য দিয়ে অতিক্রম করবে, তখন হয় 2r সাইন বেটা বাই 3 বেটা। এবং যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে লাইন অফ সিমেট্রি থাকবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, খুবই সহজ কথা। তাহলে 2r সাইন বেটা বাই 3 বেটা ইন্টু cos 45, এটা করলে আমরা পাবো হচ্ছে এক্স বার, বা 2r সাইন বেটা বাই 3 বেটা ইন্টু সাইন 45, এটা করলে আমরা পাবো হচ্ছে ওয়াই বার। তো ঠিক আছে, এখানে বেটা এর মান বসাতে হবে কত? 90 ডিগ্রি হচ্ছে 2 বেটা, তার মানে বেটা হচ্ছে 45 ডিগ্রি এক্ষেত্রে, বা π/4 রেডিয়ান। তাহলে বেটা এর মান π/4 বসাই দিবেন এবং টোটালটাকে গুণ করবেন 1/√2 দ্বারা, তাহলে পেয়ে যাবেন 4r/3 পাই। এটা একটু সবাই কাইন্ডলি বাসায় মিলায় নিয়েন। আমি হিবেলারের বই থেকে একটু দেখাতে চাচ্ছি। এই দেখেন, হিবেলারের বইতেও কিন্তু একটা 90 ডিগ্রি সেক্টরের সেন্ট্রয়েডটা বের করে দেখানো আছে। এই যে এই সেক্টরের সেন্ট্রয়েডটা হচ্ছে এক্স বার এবং ওয়াই বার দুইটাই সেম, 4r/3 পাই, 4r/3 পাই, ঠিক আছে? তাহলে এই 4r/3 পাই এটা আসলে কোত্থেকে আসে? এটা আসে হচ্ছে এই 2r সাইন বেটা বাই 3 বেটা, এটা এখান থেকে আসে। জাস্ট এখানে বেটা এর মানটা বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে একটা 180 ডিগ্রি সেক্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্ষেত্রে যদি অ্যাক্সিস গুলো এভাবে থাকে, সেন্টারে থাকে, তাহলে এক্স বার সমান অবশ্যই 0, যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, আর ওয়াই বার সমান 4r/3 পাই। এটা 90 ডিগ্রি সেক্টরের ক্ষেত্রেও যা হবে, আবার 180 ডিগ্রি সেক্টরের ক্ষেত্রেও সেম হবে। কিভাবে হয় এটা বোঝার জন্য জাস্ট এখানে 2r সাইন বেটা বাই 3 বেটা, এখানে বেটা এর মান বসাই দিবেন হচ্ছে 180-র অর্ধেক, অর্থাৎ 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান। বেটা এর মান π/2 বসাইলেই এখানে পেয়ে যাবেন 4r/3 পাই। এই পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু বলতে হবে।
তাহলে আমরা জানলাম যে কিভাবে আর্ক এবং সেক্টরের সেন্ট্রয়েড বের করতে হয়। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কিভাবে একটা রাইট সার্কুলার কোণের সেন্ট্রয়েড বের করতে হয়। কোণ মানে হচ্ছে একটা কোণক, আমরা বাংলাতে সবাই পড়েছি কোণক। সাপোজ একটা কোন আইসক্রিম, তাই না? আমরা সবাই কোন আইসক্রিম দেখেছি, তো কোন আইসক্রিমটা কিন্তু একটা কোণক বা একটা কোণ। তো এটা হচ্ছে একটা ভলিউম, রাইট, একটা আয়তন। তো এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় শীর্ষবিন্দু বা ভার্টেক্স। আর এইটা হচ্ছে এর ভূমি। ঠিক আছে, এটা 3 ডাইমেনশনাল জিনিস, তো এইটা হচ্ছে এর ভূমি। অর্থাৎ কোন আইসক্রিমটা আর কি যেখান থেকে সবাই খাওয়া শুরু করে, সেটা হচ্ছে কি ভূমি হিসেবে যদি চিন্তা করি আমরা, তাহলে সেই ভূমির যে ব্যাসার্ধ সেটা যদি আর হয়, আর কোন আইসক্রিমটার উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এর শীর্ষবিন্দু থেকে 3/4 এইচ এই ডিস্টেন্সে এর সেন্ট্রয়েডটা অবস্থিত হবে। এর শীর্ষবিন্দু থেকে কতটুকু? 3/4 এইচ। তাহলে যদি উল্টা ভাবে বলি যে ভূমি থেকে কতটুকু উপরে হবে, ভূমি থেকে 1/4H উপরে হবে। ঠিক আছে, যেহেতু শীর্ষবিন্দু থেকে 3/4H এদিকে নিচের দিকে, তার মানে কি ভূমি থেকে 1/4H উপরের দিকে। এইদিকে হচ্ছে 3/4 আর এদিকে হচ্ছে 1/4। আর যেহেতু এটা আর কি এক্স অক্ষের সাপেক্ষে মানে প্রতিসম, তাহলে এর সেন্ট্রয়েডটা এক্স অক্ষের উপরে অবস্থিত হবে, তার মানে ওয়াই বার সমান 0। এখন এটা আসলে এভাবে ফর্মুলা হিসেবে বলাটা ঠিক না, কারণ এটা হচ্ছে সবকিছু অ্যাক্সিসের উপর নির্ভর করে। অ্যাক্সিস যেখানে থাকবে এইগুলা সেরকম হবে। তো অ্যাক্সিস যেহেতু ওয়াই অ্যাক্সিসটা যেহেতু এখানে শীর্ষবিন্দুতে আছে বা ভার্টেক্সে আছে, তাহলে ভার্টেক্স থেকে এর সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে 3/4 × H, যেখানে H হচ্ছে কি এই কোণের হাইট, আর আর হচ্ছে এর এই কোণের ভূমির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ বেস। ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর। এখন সেন্ট্রয়েড অফ রেক্ট্যাঙ্গেল, এটা আমরা সবাই জানি যে একটা আয়তক্ষেত্রের সেন্ট্রয়েড কি এর দৈর্ঘ্যের মাঝামাঝি এবং প্রস্থের মাঝামাঝি, তাই না? তাহলে যদি অ্যাক্সিস গুলো যদি এভাবে থাকে, তাহলে এক্স বার হচ্ছে হবে b/2 আর ওয়াই বার হবে h/2। এই বরাবর b/2 আর এই বরাবর যেতে হবে h/2। অর্থাৎ ঠিক এই আয়তক্ষেত্রের যে মধ্যবিন্দু সেইখানে হবে হচ্ছে এর সেন্ট্রয়েড। ওকে, তাহলে এখন আমরা দেখবো ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের সেন্ট্রয়েড হচ্ছে, সবাই মাথায় রাখবেন যে একটা ত্রিভুজের সেন্ট্রয়েড সবসময় একটা মধ্যমার উপরে অবস্থিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে যদি একটা মধ্যমা হয়। এখন মধ্যমার ইংলিশ কি? মিডিয়ান। আর মিডিয়ানের সংজ্ঞা কি আমাকে দিতে হবে? সবাই জানেন, জাস্ট আমি একবার বলে দিচ্ছি যে কোনো একটা বিন্দু থেকে তার বিপরীত বাহুর শীর্ষ মানে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা আর কি টানা হয়, যে সরলরেখা আমরা টানতে পারি বা চিন্তা করতে পারি, সেটাই হচ্ছে এই ত্রিভুজের একটা মধ্যমা। যেমন এই বিন্দু থেকে যদি আমরা এই বিন্দুর বিপরীত বাহু অর্থাৎ এইটার মধ্যবিন্দু পর্যন্ত একটা রেখা আমরা চিন্তা করি, তাহলে সেইটা হবে আরেকটা মধ্যমা। আবার একইভাবে এই বিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা আমরা চিন্তা করতে পারি, সেটা হবে হচ্ছে আরেকটা মধ্যমা। একটা ত্রিভুজের 3টা মধ্যমা থাকে, তাই না? আর ত্রিভুজের সেন্ট্রয়েড অবস্থিত হবে সবসময় সেই 3টা মধ্যমার সংযোগ স্থলে। সবাই মাথায় রাখবেন। আর এটাকে আমরা একটু শর্টকাটে এভাবে মনে রাখতে পারি যে এটা হচ্ছে সবসময় ভূমি থেকে h/3 উচ্চতায় অবস্থিত হবে। অর্থাৎ ওই একই কথা আমরা 9-10-এ পড়ে আসছি যে একটা মধ্যমা হচ্ছে একটা মানে 3টা মধ্যমার যে সংযোগ স্থল, সেটা হচ্ছে একটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, বা এই মধ্যমার এই দিকে থাকবে 2 ভাগ আর এই দিকে থাকবে 1 ভাগ। বা 1 ভাগ মানে কি 1/3 বা h/3। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের ভূমি থেকে h/3 উচ্চতায় তার সেন্ট্রয়েডটা অবস্থিত হবে, এটা আমরা মনে রাখবো। এখন এই ত্রিভুজটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে কি হবে? সমকোণী ত্রিভুজ এরকম। সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটা কোণ সমকোণী, এক সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজকে ইংলিশে আমরা বলতে পারি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য যদি এক্স অ্যাক্সিস এখানে এবং ওয়াই অ্যাক্সিস এখানে থাকে, তাহলে এর সংযোগস্থল হচ্ছে এইটা, অর্থাৎ এইটা হচ্ছে মূল বিন্দু। এখান থেকে এক্স বার এবং ওয়াই বার হিসাব করতে হবে।
তাহলে এখান থেকে x বরাবর যাইতে হবে b/3, x এই যে x বরাবর যেতে হবে b/3, তাই x বার হচ্ছে b/3। আর উপরের দিকে উঠতে হবে, মানে সেন্ট্রয়েডটা পাওয়ার জন্য উপরের দিকে উঠতে হবে হচ্ছে h/3। তাহলে b এর 1/3 যেতে হবে আর h এর 1/3 উপরের দিকে উঠতে হবে। তাহলে আমরা যে বিন্দুটা পাবো সেটাই হবে হচ্ছে এই এরিয়াটার, মানে এই ত্রিভুজাকৃতি যে এরিয়া এইটার সেন্ট্রয়েড হবে সেই বিন্দু। ঠিক আছে, এটাকে শর্টকাটে এভাবে সবাই মনে রাখে আর কি, যে যেইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হইলো যে পয়েন্টে, সেই পয়েন্ট থেকে ডান দিকে হচ্ছে b/3 আর উপরের দিকে হচ্ছে h/3 গেলে আমরা সেন্ট্রয়েডটা পাবো। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এখন আমাদের সবচাইতে যে ইম্পর্টেন্ট যে টপিকস, অর্থাৎ যেটা আমাদের আসলে মানে শেখা দরকার, মানে যে জিনিসটা শেখার জন্য আমরা আসলে এত কিছু শিখে আসলাম, সেইটা আমরা এখন দেখবো যে কম্পোজিট ফিগার। কম্পোজিট মানে হচ্ছে যে কম্পোজিট ফিগার, মানে ফিগার মানে হচ্ছে বস্তু, তাহলে যে বস্তু একাধিক মানে একাধিক ধরনের জিনিস মানে বস্তুর সমন্বয়ে গঠিত, যেমন একটা ত্রিভুজ এবং একটা চতুর্ভুজ, বা দুইটা ভিন্ন ভিন্ন ডাইমেনশনের চতুর্ভুজ মিলে কি হবে, একটা কম্পোজিট ফিগার তৈরি করে। তো সেই কম্পোজিট ফিগারের সেন্ট্রয়েড আসলে কিভাবে বের করতে হয় আমি এখন সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে কম্পোজিট ফিগার এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল মানে একটা উদাহরণ আমরা দেখছি, লোকেট দ্য সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের লোকেশন বের করতে বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে এইটা হচ্ছে আমাদের সেই বস্তু, এই যে এইটা। এখন এইটার বাস্তব জীবনের মানে আসলে এর প্রয়োগ কোথায় সেটা আমি একটু বলে রাখি, যে বাস্তব জীবনে এই অনেক সময় দেখা যাচ্ছে যে এই কোনো একটা সেকশনের সেন্ট্রয়েড বের করতে হয়, ঠিক আছে। যেমন আমি একটু রেফারেন্সও দিয়ে রাখতে চাচ্ছি, যে দেখেন এই ফেরিসের বইতে হচ্ছে ফেরিসের বইতে এই যে রাইট সার্কুলার কোন এর সেন্ট্রয়েডের ফর্মুলা এই যে 3/4h, এটা আমরা এখান থেকে নিয়েছি আর কি। তো কম্পোজিট ফিগারে দেখেন যে এখানে বলা হচ্ছে যে ইন ফাইন্ডিং দ্য ডাইমেনশনস অফ অ্যান অ্যাঙ্গেল আয়রন টু উইথস্ট্যান্ড এ স্পেসিফাইড লোড, অর্থাৎ একটা নির্দিষ্ট লোডকে রেজিস্ট করার জন্য একটা অ্যাঙ্গেল সেকশনের ডাইমেনশন বা দৈর্ঘ্য বের করার জন্য অনেক সময় তার সেন্ট্রয়েডের লোকেশন বের করার দরকার হয়। দ্য লোকেশন অফ দ্য সেন্ট্রয়েড ইজ সামটাইমস নিডেড। তো এইটা হচ্ছে একটা স্টিলের একটা সেকশন। স্টিলের সেকশন গুলো কিন্তু এরকমই হয়, ঠিক আছে, এল বা সি এর মতো বা আই এর মতো। তো স্টিল সেকশনের ডাইমেনশন বের করা বা ডিজাইন করার সময় অনেক সময় আমাদের এর সেন্ট্রয়েড বের করার দরকার হয়। সেন্ট্রয়েড আসলে বাস্তব জীবনে এরকম অনেক জায়গাতেই বের করার দরকার হতে পারে। একটা এক্সাম্পল আমরা দিলাম এখানে। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা সেন্ট্রয়েডটা আসলে বের করতে পারি, ঠিক আছে। এখানে দেখেন দুইটা চতুর্ভুজ আছে, এছাড়া আর কিছু না। এটাকে আমরা দুইটা চতুর্ভুজ হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা চতুর্ভুজ আর এইটা হচ্ছে আর একটা চতুর্ভুজ, রেক্ট্যাঙ্গেল। আর রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড তো সবচেয়ে সহজ, আমরা সবাই জানি, দৈর্ঘ্যের অর্ধেক এবং প্রস্থের অর্ধেক। ওকে, তাহলে প্রথমে আমরা এই যে বস্তুটা দেওয়া আছে এখানে, যে এরিয়াটা দেওয়া আছে, এই এরিয়াটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নিব। জাস্ট আমাদের সুবিধা মতো আমরা দুই ভাগে এটাকে ভাগ করে নিব, ঠিক আছে। যেমন এইখানে আমি ভাগ করেছি, উপরেরটাকে ধরেছি চতুর্ভুজ নাম্বার 1 আর নিচেরটাকে ধরলাম চতুর্ভুজ নাম্বার 2। এটা একটু বইতে দেখেন, ফেরিসের বইতে এইটা হচ্ছে এইভাবে ভাগ করা আছে, যে এইখানে অর্থাৎ এইটা হচ্ছে 1 নাম্বার টোটালটা, আর এখান থেকে এতটুকু হচ্ছে 2 নাম্বার। এটা একটা যে কোনো একভাবে ভাগ করলেই হইলো, এটা টোটালি আমাদের ইচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার, তাহলে দুইটা ভাগে আমরা ভাগ করে নিলাম পুরো এরিয়াটাকে। এখন আমাদের যে ফর্মুলাটা লিখতে হবে সেটা হচ্ছে এইটা, x বার সমান a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, যেখানে a1 মানে 1 নাম্বার চতুর্ভুজের ক্ষেত্রফল, এই যে এইটার ক্ষেত্রফল বা এরিয়া, x1 মানে হচ্ছে 1 নাম্বার চতুর্ভুজের সেন্ট্রয়েডের ডিসটেন্স,
বা সেন্ট্রয়েডের হরিজন্টাল ডিস্টেন্স বা এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স। A2 মানে 2 নাম্বার চতুর্ভুজের ক্ষেত্রফল, আর x2 মানে হচ্ছে 2 নাম্বার চতুর্ভুজের সেন্ট্রয়েডের ডিস্টেন্স। একইভাবে y বারের ফর্মুলাও একইভাবে আসবে যে a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2। তো এই ফর্মুলাগুলো আসলে মানে কোত্থেকে আসছে আমি জাস্ট একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এইটা ওই ইন্টিগ্রেশন দিয়ে আমরা প্রথমে লেকচারের শুরুতে আমরা যে ফর্মুলাগুলো দেখলাম ওই ফর্মুলা থেকে আসলে এগুলো আসছে। কিভাবে আসছে দেখেন, a1 x1 এটা হচ্ছে আসলে আর কিছুই না, অর্থাৎ এখানে ডিফারেন্সিয়াল এরিয়ার জায়গাতে যদি আমরা a চিন্তা করি যে এটা হচ্ছে x আছে এবং এখানে একটা a আছে, তার মানে ইন্টিগ্রেশন অফ x ইনটু a। তার মানে কি x ইনটু a এর যত গুণফল আছে তাদের সমষ্টির সমান, অর্থাৎ x1 a1 প্লাস x2 a2 প্লাস x3 a3 ডিভাইডেড বাই a। a মানে কি টোটাল এরিয়া, যেহেতু এখানে আমরা টোটাল এরিয়াকে দুই ভাগে ভাগ করেছি তাই আমরা এখানে a1 কে লিখছি কিভাবে a1 প্লাস a2। যদি আমরা টোটাল এরিয়াকে তিন ভাগে ভাগ করতাম তাহলে আমরা লিখতাম a1 প্লাস a2 প্লাস a3। ঠিক আছে, ইন্টিগ্রেশন মানেই হচ্ছে যোগফল বা সমষ্টি। তো এখানে ফর্মুলাটা আসলে ওই জায়গা থেকে আসছে, মানে মেইন যে ফর্মুলা সেখান থেকে আসছে। তো জাস্ট এখন আমরা দেখে নেই যে 1 নাম্বার এরিয়ার ক্ষেত্রফল কত হবে। দেখেন এটা দেওয়াই আছে অঙ্কে, এটা হচ্ছে 8 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তাহলে 8 গুণ 1 এটা হচ্ছে 8 ইঞ্চি স্কয়ার পেয়ে গেলাম। x1 অর্থাৎ 1 নাম্বার এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স কোন জায়গা থেকে, এই x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস এই দুইটার যে মূল বিন্দু যে সংযোগস্থল সেখান থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে 1 নাম্বার এরিয়ার সেন্ট্রয়েডের দূরত্ব কত সেটাই হচ্ছে x1। তাহলে দেখেন যে এখান থেকে যদি সেন্ট্রয়েড এইটা হয় তাহলে এর ডিসটেন্সটা কত হবে, 8 এর অর্ধেক কত হয় 4, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এর অর্ধেক পরিমাণ আসলে আমরা সেন্ট্রয়েডটা পাবো। অর্থাৎ x বরাবর আসতে হবে কতটুকু, 8 ডিভাইডেড বাই 2, তাহলে সেটাই হচ্ছে x1। তাহলে একইভাবে x2 কত হবে দেখেন, 2 নাম্বার এরিয়ার সেন্ট্রয়েড, অর্থাৎ এখান থেকে এতটুকু, এই ডাইমেনশনটা হচ্ছে 1 ইঞ্চি, এটা অঙ্কে দেওয়া আছে তাই আমি আর এখানে দেখাই নাই। তাহলে 1 ইঞ্চি যেহেতু, তার মানে এটা আসতে হবে কতটুকু, 1 এর অর্ধেক অর্থাৎ 0.5 বা হাফ ইঞ্চি। a2 হচ্ছে 5 ইনটু 1, অর্থাৎ দেখেন টোটালটা যদি 6 ইঞ্চি হয় তাহলে এই 6 ইঞ্চি থেকে যদি এই 1 ইঞ্চি বাদ দেই আমরা, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 5 ইঞ্চি, এতটুকু হচ্ছে 5 ইঞ্চি, আর এটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল, তাহলে a2 হচ্ছে 5 ইঞ্চি স্কয়ার। তাহলে a1 x1 a2 x2 আমরা সবই খুব সহজে আমরা পেয়ে গেলাম। তাহলে সেইগুলো এখানে বসাই দিলে আমরা পেয়ে যাব x বারের মান। এখানে আমরা x বারের মান পেলাম কত, 2.65 ইঞ্চি। এখানে ডাবল দাগ মানে হচ্ছে ইঞ্চি। তাহলে আমরা বলতে পারবো এখন যে এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর যে কম্বাইন্ড যে সেন্ট্রয়েড, টোটাল বস্তুটার যে সেন্ট্রয়েড সেটা পাইতে গেলে আমাদেরকে এই মূল বিন্দু থেকে হচ্ছে 2.65 ইঞ্চি ডান দিকে আসতে হবে। ঠিক আছে, আসেন এখন আমরা বের করি যে কতটুকু উপরের দিকে উঠতে হবে, অর্থাৎ y বরাবর কতটুকু যেতে হবে সেটা আমরা বের করি, তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব y বার। তাহলে y বারের ফর্মুলা আমরা জানি, এটা হবে। এখন দেখেন যদি আমরা এই টোটাল এরিয়াটাকে, এই যে টোটাল এরিয়া এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করতাম তাহলে কিন্তু এখানে ফর্মুলা কেমন হইতো বলেন তো, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। যদি 4 ভাগে ভাগ করতাম তাহলে এখানে 4 পর্যন্ত আসতো, 5 ভাগে ভাগ করলে 5 পর্যন্ত যাইতো। ঠিক আছে, এটা আমরা যে কয় ভাগে ভাগ করব এটা সেই কয়বার এটা যোগ করতে হবে। তাহলে y1, আচ্ছা a1 এবং a2 এই দুটো তো বের করা হয়েই গেছে, তাহলে এখন আমরা আসেন y1 এবং y2 বের করি। ঠিক আছে, y1 অর্থাৎ 1 নম্বরের সেন্ট্রয়েড পাওয়ার জন্য y অ্যাক্সিস বরাবর কতটুকু যেতে হবে সেটা হচ্ছে y1। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে 1 নম্বরের সেন্ট্রয়েড কোথায় আছে এটা আমরা মনে মনে চিন্তা করে নিব যে এই চতুর্ভুজের একদম মধ্যবিন্দুতে আছে। তাহলে এই বিন্দুতে যাওয়ার জন্য
এই এক্স অ্যাক্সিস থেকে বা ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু যাইতে হবে, এখান থেকে কতটুকু গেলে আমরা এই বিন্দুটা পাবো। টোটালটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে সেখান থেকে জি যদি স্যার। আমরা একের অর্ধেক অর্থাৎ হাফ ইঞ্চি বাদ দেই, তাহলে আমরা কি পাবো? এই 1 নাম্বার ভাই, এরিয়ার নিজস্ব সেন্ট্রয়েড পেয়ে যাব, তাই তো নাকি? জি স্যার। জিনিসটা কি বুঝতে পারতেছেন সবাই? যে 1 নাম্বার এরিয়ার নিজস্ব সেন্ট্রয়েড হবে একটা বিন্দুতে, আবার 2 নাম্বার এরিয়ার নিজস্ব সেন্ট্রয়েড হবে আরেকটা বিন্দুতে। কিন্তু যখনই যেহেতু এই দুইটা বস্তু আসলে একত্রে আছে, তাহলে তাদের কম্বাইন্ড সেন্ট্রয়েড কিন্তু এই দুইটা বিন্দু কোথাওই হবে না, এটা হবে হচ্ছে আলাদা কোনো একটা বিন্দুতে। আমরা সেই বিন্দুর স্থানাঙ্ক বের করছি। আমরা এক্স বার পেয়ে গেছি, এখন আমরা ওয়াই বার বের করছি। ওকে, তো ওয়াই ওয়ানটা তাহলে কত হবে? আমরা একটু আগে বললাম যে 6 থেকে যদি আমরা হাফ বাদ দেই, তাহলে 5.5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ান। আর ওয়াই টু অর্থাৎ 2 নাম্বার এরিয়ার সেন্ট্রয়েড। তাহলে দেখেন 2 নাম্বার এরিয়া হচ্ছে 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চির অর্ধেক কত হয়? 5 ইঞ্চির হাফ কত হয়? 2.5 ইঞ্চি। অর্থাৎ এই যে ওয়াই অক্ষ বরাবর 2.5 ইঞ্চি গেলে আমরা 2 নাম্বার এরিয়ার সেন্ট্রয়েড পাবো। ব্যাস, তাহলে আমরা এখানে 2.5 ইঞ্চি আমরা বসাই দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম হচ্ছে 4.35 ইঞ্চি। ব্যাস, তাহলে এখন আমরা বলতে পারবো যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 4.35 ইঞ্চি। তাহলে এক্স অক্ষ বরাবর যেতে হবে 2.65 ইঞ্চি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 4.35 ইঞ্চি। তাহলে আমরা এই টোটাল যে কম্পোজিট ফিগার, আমরা এটার সেন্ট্রয়েডটা পেয়ে যাব। তার মানে দেখেন যে এখান থেকে এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করেছে, এখান থেকে আমরা 2.65 ইঞ্চি ডান দিকে যাব এবং সেখান থেকে আমরা 4.35 ইঞ্চি উপরের দিকে উঠবো। ব্যাস, তাহলে আমরা পেয়ে যাব এই বস্তুটার সেন্ট্রয়েড। এটা এরকম কোন একটা পয়েন্টে হবে আর কি, এখানে আমি দেখাই দিচ্ছি লাস্টে। এটা এরকম কোন একটা বিন্দুতে হবে। এই যে দেখেন, এটা কিন্তু মূল এরিয়ার বাইরে আছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে সেন্ট্রয়েডটা দেখাই দিব এবং আমরা লিখে দিব যে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স বার কমা ওয়াই বার এত। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেন ছিল কি? কোশ্চেনটা ছিল হচ্ছে লোকেট দ্য সেন্ট্রয়েড, বা সেন্ট্রয়েডের অবস্থান বের করতে বলা হচ্ছে, বা লোকেশন বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা লোকেশনটা বের করে ফেললাম। লোকেশনের স্থানাঙ্ক হচ্ছে কত? এত। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কোনো একটা কম্পোজিট ফিগারের সেন্ট্রয়েড বের করতে পারি। এখানে কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলেন। আমি বেশ কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, যাতে এই কম্পোজিট ফিগার নিয়ে কারোর আর কোনো সমস্যা না থাকে। সবাইকে অবশ্যই এই হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করতে হবে। যেমন হিবেলারের বইতে পেজ নাম্বার 473, এখানে একটা ছোটখাটো একটা প্রবলেম ছিল এরকম যে লোকেট দ্য সেন্ট্রয়েড, এবং এটা ছিল হচ্ছে এরকম একটা ফিগার। এখানে একটা ছোট চতুর্ভুজ, তারপরে হচ্ছে একটা বড় চতুর্ভুজ আছে, আর একটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? এই দুইটা চতুর্ভুজ আর একটা ত্রিভুজ, এই তিনটা জিনিসের সমন্বয়ে এখানে একটা কম্পোজিট ফিগার তৈরি হয়েছে, ঠিক আছে? তো এইটার সেন্ট্রয়েডটা এখন বের করতে হবে। এখানে অ্যাক্সিসের লোকেশনটাকে দেখেন, এখানে অ্যাক্সিস এক্স অক্ষ আছে এই বরাবর, আর ওয়াই অক্ষ আছে হচ্ছে এই বরাবর। তাহলে এটার এই 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 ফিগারের মূল বিন্দু কোনটা হবে? মূল বিন্দু হবে এইটা, এক্স এবং ওয়াই অক্ষের যে সংযোগ বিন্দু, যে ছেদ বিন্দু, ইন্টারসেকশন পয়েন্ট, এটাই হবে হচ্ছে মূল বিন্দু। সমস্ত ডিস্টেন্স কিন্তু খুব কেয়ারফুল, সমস্ত ডিস্টেন্স বের করতে হবে এই বিন্দু থেকে। যদি আমরা এই চতুর্ভুজ নিয়েও কাজ করি, তাও আবার 1/2 লিখে দিয়ে না, অর্থাৎ সবকিছু হবে এই বিন্দুর সাপেক্ষে, সবকিছু সমস্ত ডিস্টেন্স হিসাব করতে হবে, যেটা মূল বিন্দু তার সাপেক্ষে। তো এটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটাকে 3 ভাগে ভাগ করবেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। বা এটা হিবেলারের বই দেখতে পারেন, ওখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করেছে সেটা আরো ইন্টারেস্টিং। সেটা কিরকম দেখেন, এখানে এই টোটালটাকে একটা চতুর্ভুজ ধরা হয়েছে, একদম এখান থেকে শুরু করে এই টোটালটা। আর
তাহলে এই বাকিটুকু হচ্ছে এইটাকে ধরা হয়েছে আরেকটা চতুর্ভুজ। তাহলে এই টোটাল চতুর্ভুজ থেকে আবার এইটাকে বাদ দেওয়া হয়েছে, আর আরেকটা অংশ হচ্ছে এই ত্রিভুজ। এত ঝামেলা করার দরকার নাই, জাস্ট আমরা খুব সিম্পলি এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তিনটাকে আমরা তিনটা এরিয়াতে ভাগ করব। তাহলে এখানে এক্স বারের ফর্মুলা কেমন হবে? a1x1 plus a2x2 plus a3x3 ডিভাইডেড বাই a1 plus a2 plus a3। এভাবে আমরা এটার সেন্ট্রয়েডটা বের করব এবং বের করে হিভেলারের বইয়ের সঙ্গে আমরা অ্যান্সারটা মিলাই নিব। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক হচ্ছে, এটা আমি নিজের থেকে দিয়েছি, হচ্ছে এরকম। এখানে একটা আই সেকশন আছে, বাট আই সেকশনের যে নিচের যে বাহুটা, এটা আসলে অনেক মানে হিউজ একটা বাহু, 3.5 ইঞ্চি বাই 22 ইঞ্চি। আর উপরের বাহুটা একটু ছোট, মাঝখানের বাহুটা যেরকম থাকে সেরকম। দেখেন সমস্ত ডাইমেনশন এখানে দেওয়া আছে। ও আচ্ছা, সরি, এখানে আসলে মানে মেন যে ব্যাপার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এটা দিতে আমার মনে নাই। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, এটার এক্স অক্ষ হবে হচ্ছে এই বরাবর, এই যে এইখানে আছে হচ্ছে এক্স অক্ষ এই বরাবর, আর ওয়াই অক্ষ আছে হচ্ছে একদম বাম দিকে, অর্থাৎ এখান থেকে এই বরাবর, এই যে এই লাইন বরাবর, এর সঙ্গে এই বরাবর আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স বার এবং ওয়াই বার এটা বের করবেন। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। এইটা একটা অংশ, এইটা একটা অংশ, আর নিচেরটা আরেকটা অংশ। জি স্যার। এবং লাস্টে হচ্ছে আরেকটা কম্পোজিট ফিগারের আমি এক্সাম্পল দিয়েছি, এটা অবশ্যই সবাই সলভ করবেন। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, তারপরে একটা চতুর্ভুজ আছে মাঝখানে, তারপরে এইদিকে আরেকটা চতুর্ভুজ আছে, এখানে আরেকটা ত্রিভুজ আছে, আর এখানে আছে হচ্ছে একটা সেক্টর অফ এ সেমি সার্কেল। সার্কেল। এটা হচ্ছে সার্কুলার সেক্টর, নট আর্ক। এটা কিন্তু বৃত্তচাপ না, এটা হচ্ছে সার্কুলার সেক্টর। এটা ডায়ামিটার দেওয়া আছে এটা কি 7 সেমি ইঞ্চি। সার্কেল না স্যার? এটা অবশ্যই সেমি সার্কেল, আমরা দেখে বুঝতে পারছি 180 ডিগ্রি একটা সেক্টর। তো ওই 180 ডিগ্রি সেক্টরের ফর্মুলা অনুসারে এটা করতে হবে আর কি। জাস্ট নিয়ম ঠিক রেখে অঙ্ক করে যাবেন, অ্যান্সার যা আসে আসুক, এই হচ্ছে মূল কথা। এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন এইটা একটা অংশ 1 নাম্বার, মাঝখানে চতুর্ভুজটা হচ্ছে 2 নাম্বার, তারপরে এইটাকে আমরা 3 নাম্বার ধরতে পারি, তারপরে এই ত্রিভুজটাকে আমরা 4 নাম্বার ধরতে পারি, আর এই সেক্টরটাকে আমরা 5 নাম্বার ধরতে পারি। বা আপনার যদি অন্য কোনো ভাবে করতে ইচ্ছা হয়, যেমন কেউ যদি চান যে ঠিক আছে আমরা এইটাকে ধরবো 1 নাম্বার, তারপরে এই যে এইটুকু চতুর্ভুজ নিয়ে আমরা ধরবো হচ্ছে 2 নাম্বার, এই যে এইটা, তাও করতে পারেন। এইটা 3 নাম্বার, তারপরে এখান থেকে এতটুকু 4 নাম্বার, এটা 5 নাম্বার। এটা আপনার যেভাবে সুবিধা হয় ভাগ করলে সেভাবে ভাগ করে নেবেন। এখানে টোটাল হাইটটা হচ্ছে 4 আর 5 9 ইঞ্চি দেওয়া আছে, আর এই বৃত্তের বা এই সেক্টরের ডায়ামিটার হচ্ছে 7 ইঞ্চি। তার মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্স কিন্তু, এটা কিন্তু মানে ডায়ামিটারের অর্ধেক বা ব্যাসার্ধের সমান, বা 3.5 ইঞ্চি। এখান থেকে এতটুকু হচ্ছে 3.5 ইঞ্চি। আর এখান থেকে, ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার, এটা আসলে সংশোধন করার দরকার ছিল, আমি খেয়াল করি নাই। দেখেন, এটা হচ্ছে 7 ইঞ্চি ডায়া, তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে 7 ইঞ্চি হবে, এটা 5 ইঞ্চি হবে না। এটা একটু সবাই নোট ডাউন করে রাখেন। এখান থেকে এইটা হবে হচ্ছে 7 ইঞ্চি, কারণ এটা ডায়ামিটারই হচ্ছে কত, 7 ইঞ্চি। ঠিক আছে? দুইটা সেম হইতে হবে, 5 ধরে নিলেও দুইটা হবে বা 7 ধরে নিলেও হবে স্যার। হ্যাঁ, তা হবে। তো আমি যেটা বললাম এভাবে করবেন যে 7 ইঞ্চি ডায়া, তাহলে এটা হবে হচ্ছে 7 ইঞ্চি। তাহলে এখানে দুটো কারেকশন আছে, একটা হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস এর লোকেশন হচ্ছে এইখানে, ওয়াই অ্যাক্সিস এর লোকেশন হচ্ছে এই বাহু বরাবর, আর এইখানে এই ডাইমেনশনটা হচ্ছে 7 ইঞ্চি হবে, 5 ইঞ্চির পরিবর্তে 7 ইঞ্চি। ওকে, তাহলে এই যে কম্পোজিট ফিগার, এই টোটালটার সেন্ট্রয়েড কোন বিন্দুতে হয়, অর্থাৎ এক্স বার কত এবং ওয়াই বার কত, এই দুটা একটু বের করবেন। ঠিক আছে? এবং এটা প্রত্যেকে, সবাইকে আমি রিকোয়েস্ট করবো, এটা সবাই যেন ট্রাই করে। তাহলে হবে কি, দেখা যাচ্ছে যে যার যার মতো ইন্ডিভিজুয়াল ভাবে ট্রাই করবে, তাহলে লাস্টে যে সবার অ্যান্সার সবার সঙ্গে মিলাবেন। যদি মিলে যায় তার মানে কি ঠিক আছে আর কি। ওকে, তো কম্পোজিট ফিগার আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা কম্পোজিট ফিগারের সেন্ট্রয়েড বের করতে পারি। তাহলে এখন আমরা এই কম্পোজিট ফিগারের আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখব।
এখানে বলা হচ্ছে যে একটা হোমোজিনিয়াস রড, হোমোজিনিয়াস মানে হচ্ছে সমজাতীয়, অর্থাৎ যে একটা বস্তু তখনই হোমোজিনিয়াস হয় যখন সে বস্তু প্রত্যেকটা অংশ একই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই রড, এই যে দেখানো আছে। একটা রডের সঙ্গে একটা অর্ধ গোলাকৃতি একটা অংশ জোড়া লাগানো আছে। হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধ গোলক, যেমন ফুটবলের একটা অর্ধেক অংশ, অর্থাৎ একটা ভলিউম, একটা আয়তন। তাহলে একটা হোমোজিনিয়াস রড এবং একটা অর্ধগোলক, অর্ধগোলক একে অপরের সঙ্গে আর কি ওয়েল্ডিং করে জোড়া লাগানো আছে। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে যে টোটাল যে বস্তু এর সেন্টার অফ গ্রাভিটি কোথায় বা কোন পয়েন্টে, সেটাই বের করতে হবে। তো এখানে এক্স অক্ষ দেওয়া আছে হচ্ছে, দেখেন এক্স অক্ষটা এমন ভাবে দেওয়া আছে যে যাতে করে হচ্ছে টোটাল বস্তুটা এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক হয় বা প্রতিসম হয়, দেখতেই পাচ্ছি আমরা। আর ওয়াই অ্যাক্সিসটা কিন্তু একটু ভিন্ন, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসটা কিন্তু এই দুইটা বস্তুর সংযোগ স্থলে দেওয়া আছে। তো এখন আমরা যেহেতু জানি যে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাই ওয়াই বার সমান 0। এটা আমরা প্রিন্সিপাল অফ সিমেট্রির মাধ্যমে অনেকবার ব্যাখ্যা করেছি। তাহলে ওয়াই বার বের করা হয়ে গেল, বাকি থাকলো হচ্ছে এক্স বার। আর এক্স বারের ফর্মুলা আমরা সবাই জানি যে এরকম হয়। এখানে আমরা জাস্ট দুইটা ভাগে ভাগ করছি, রড হচ্ছে একটা অংশ আর অর্ধগোলকটা হচ্ছে আর একটা অংশ। তাহলে v1x1 প্লাস v2x2 বাই v1 প্লাস v2। এখানে ভি নিচ্ছি কেন, কারণ এটা হচ্ছে একটা ভলিউম, সে কারণে একটা আয়তন, সে কারণে। তাহলে প্রথমে আমরা আসেন যে 1 নাম্বার আমরা ধরছি হচ্ছে রড। ঠিক আছে, এটা 1 নাম্বার বস্তু হচ্ছে রড আর 2 নাম্বার বস্তু হচ্ছে হেমিস্ফিয়ার বা অর্ধগোলক। তাহলে রডের আয়তন আমরা সবাই জানি পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ একটা সিলিন্ডারের আয়তন। রড হচ্ছে দেখতে একটা সিলিন্ডারের মতো, একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে আর বলতে আমরা বুঝি হচ্ছে ব্যাসার্ধ। দেখেন এখানে অঙ্কে দেওয়া আছে যে এই যে রড এর ডায়ামিটার হচ্ছে 1 ইঞ্চি ডি, ডি মানে ডায়া। যেহেতু 1 ইঞ্চি ডায়ামিটার, তার মানে এর ব্যাসার্ধ বা রেডিয়াস কত হবে, হাফ ইঞ্চি। তাহলে এখানে আর এর মান হচ্ছে হাফ ইঞ্চি। আর এইচ মানে হচ্ছে যে এই যে রড, এই রডটার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে এইচ। এই রডের দৈর্ঘ্য কত বা রডের হাইটটা হচ্ছে কত, 8 ইঞ্চি। এটা অঙ্কে দেওয়াই আছে, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে, এটা হচ্ছে 8 ইঞ্চি। আচ্ছা, এটা এখানে হয়তো বা দেওয়া নাই, জাস্ট আমি বলে দিচ্ছি সবাইকে। এই প্রবলেমটা ফেরিসের বইতে আছে। ফেরিসের বইতে পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 192, 192 পেজে এই যে এই হোমোজিনিয়াস রড এবং হেমিস্ফেরিক্যাল পার্ট, এই অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে দেখেন এই রডের যে মানে হাইট বা দৈর্ঘ্য, এটা বলা আছে হচ্ছে 8 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছি আমরা। আর এই যে যে অর্ধগোলক, এর ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি, দেখতে পাচ্ছি। তো রডের যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 8 ইঞ্চি, তাহলে এর ভলিউমের মানে আয়তনের ফর্মুলাতে এইচ এর জায়গায় আমরা বসাই দিব কত, 8 বসাই দিলাম। তাহলে আমরা ভলিউম পেয়ে গেলাম এত ইঞ্চি কিউব, 9 ইঞ্চি। ওকে, তাহলে এখন v1 পেলাম, তাহলে এখন হচ্ছে x1, অর্থাৎ x1 মানে হচ্ছে কি, এই রডের যে সেন্ট্রয়েড সেইটা কতটুকু দূরে অবস্থিত। এখন একটা ব্যাপার একটু কেয়ারফুল, যদি ওয়াই অ্যাক্সিসটা এই বস্তুর মাঝখানে থাকে, অর্থাৎ একদম ডান দিকেও না আবার একদম বাম দিকেও না, আছে কোথায় দেখেন, মাঝখানে আছে কিন্তু, অর্থাৎ এই রড এবং এই হেমিস্ফিয়ারের সংযোগ স্থলে আছে। তার মানে যদি আমরা বাম দিকটাকে পজিটিভ ধরি তাহলে ডান দিক হবে নেগেটিভ, এবং যদি আমরা ডান দিকটাকে পজিটিভ ধরি তাহলে বাম দিক হবে নেগেটিভ, অর্থাৎ আগের মতো। যেহেতু ওয়াই অ্যাক্সিসটা মাঝামাঝি আছে, তাহলে যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরতে হবে এবং বাকিটাকে ধরতে হবে নেগেটিভ। যেমন আমরা হোমওয়ার্কে দেখলাম যে দেখেন এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিসটা, এই যে কম্পোজিট ফিগার, এর কিন্তু মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, এর মধ্যে আছে আর কি। তাহলে এই ওয়াই অ্যাক্সিসের
যখন আমরা x1 x2 x3 যখন হিসাব করব, তখন যদি এই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এই দিকটাকে ধরতে হবে নেগেটিভ। আবার যদি এই দিকটাকে আমরা পজিটিভ ধরি তখন এইটাকে ধরতে হবে নেগেটিভ। ঠিক আছে, এটা একটু ভালো মতো অবশ্যই মাথায় রাখবেন, তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে সেন্ট্রয়েডটা কি আসলে এদিকে না এদিকে। এটা বুঝতে গেলে আমাদেরকে মানে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা এখানে x1, আচ্ছা x1 টা কোথায় বের করা আছে? যে x1 মানে কি? x1 মানে হচ্ছে রডের যে সেন্ট্রয়েড তার ডিসটেন্স, y অ্যাক্সিস থেকে এই রডের সেন্ট্রয়েডের ডিসটেন্স, কারণ রডটাকে আমরা হচ্ছে 1 নাম্বার ভলিউম ধরছি, 1 নাম্বার ভলিউম। তাহলে x1 টা হচ্ছে 8/2, কারণ একটা সিলিন্ডারের সেন্ট্রয়েড অবশ্যই তার মধ্যবিন্দুতে হবে, রাইট? তাহলে যেহেতু রডের লেন্থ হচ্ছে 8 ইঞ্চি, তাহলে তার সেন্ট্রয়েড থাকবে 8/2 অর্থাৎ 4 ইঞ্চিতে। দেখেন রড হচ্ছে y অ্যাক্সিসের বাম পাশে আছে, তাই x1 যদি পজিটিভ হয়, অর্থাৎ x1 হচ্ছে কি রডের ক্ষেত্রে রডের সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে x1, তাহলে x1 পজিটিভ হইলে x2 হবে নেগেটিভ, আর x2 যদি পজিটিভ হয় তাহলে x1 হবে নেগেটিভ। আমি একটু আগে যেটা বললাম সেটাই। ওকে, তাহলে এখানে আমরা অ্যাজ ইউজুয়াল আগে যেরকম ধরতাম যে y অ্যাক্সিসের ডান দিকে পজিটিভ আর বাম দিকে নেগেটিভ, এখানে আমরা একই জিনিসটাই ধরেছি। আমরা এখানে ডান দিকে ধরবো পজিটিভ মনে মনে, আর y অ্যাক্সিসের বাম দিকে হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে যেহেতু y অ্যাক্সিসের বাম দিকে আছে এই রডটা, তাহলে এই রডের যে সেন্ট্রয়েডের ডিসটেন্স বা x1 এটা অবশ্যই হবে হচ্ছে -4 ইঞ্চি। জাস্ট এখানে নেগেটিভ একটা চিহ্ন আমরা বসাই দিব। ওকে, তাহলে রডের ক্ষেত্রে v1 এবং x1 আমরা বের করলাম। এখন আমরা বের করব v2 এবং x2। 2 মানে হচ্ছে অর্ধগোলক, তার মানে হেমিস্ফিয়ার। একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব, সবাই মাথায় রাখবেন। গোলকের আয়তন 4/3 পাই r কিউব, তাই অর্ধগোলকের আয়তন হবে কি হবে? তাহলে হাফ ইন্টু 4/3 পাই r কিউব, গোলকের অর্ধেক। এখানে আর হচ্ছে গোলকের যে ব্যাসার্ধ বা রেডিয়াস, সেটা যেহেতু অঙ্কে দেওয়া আছে এটা 4 ইঞ্চি ডায়ামিটার, তাহলে রেডিয়াস হবে কত? 4 এর অর্ধেক 2 ইঞ্চি। এটা আর এর মান হচ্ছে 2। তাহলে v2 আমরা পেয়ে গেলাম খুব সহজেই। এরপরে এখন আমরা বের করব x2। ওকে, অর্থাৎ রডের কাজ তো শেষ, এখন হচ্ছে হেমিস্ফিয়ার নিয়ে কাজ করছি আমরা, অর্থাৎ গোলকের যে মানে অর্ধগোলকের সেন্ট্রয়েড x2 এখন আমরা বের করব। ওকে, এটা আসলে আমি এখনো পর্যন্ত কোথাও দেখাই নাই, সো এখানে আমি আলাদাভাবে দেখাই দিয়েছি। সবাই মাথায় রাখবেন যে আমরা জানি যে একটা অর্ধগোলকের সেন্ট্রয়েড সবসময় তার কেন্দ্র থেকে 3/8 r ডিস্টেন্সে অবস্থিত হবে। এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে দেখানো যায়। যদি আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করি, সাপোজ একটা অর্ধগোলককে যদি আমরা সাইড থেকে দেখি, তাহলে সাপোজ এইটা হচ্ছে একটা অর্ধগোলক, ঠিক আছে? একটা গোলককে অর্ধেক কাটার পরে পাওয়া গেছে, তাহলে এইটা হচ্ছে তার সেন্টার। তাহলে এই সেন্টার থেকে এই অর্ধগোলকের মানে বৃত্তের কেন্দ্র থেকে এই অর্ধগোলকের সেন্ট্রয়েড এর দূরত্ব হবে হচ্ছে, যদি এইটা যদি সেন্ট্রয়েড হয় এই পয়েন্টে, তাহলে এই ডিস্টেন্সটা সবসময় হবে হচ্ছে কত? আমি বারবার বলছি, এটা হবে 3/8 ইন্টু আর। 3/8 ইন্টু কত? আর, যেখানে আর মানে হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আর, এখান থেকে এতটুকু হচ্ছে আর, তাহলে এটা হবে 3/8 আর। তাহলে যদি কেন্দ্র থেকে 3/8 আর হয়, তাহলে আমরা কি বলতে পারি? একদম শীর্ষবিন্দু থেকে কত হবে? 5/8 আর। 8 ভাগের 3 ভাগ হচ্ছে নিচে, আর 5 ভাগ হচ্ছে কোথায়? উপরে। ব্যাপারটা কি বোঝা গেছে? এই অর্ধগোলকের একদম যে মানে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স হবে কতটুকু বলেন তো? এটা হবে হচ্ছে কত? এটা হবে 5/8, অর্থাৎ 8 ভাগের মধ্যে 5 ভাগ। কিসের 8 ভাগের 5 ভাগ? আর এর 5/8 আর। আর এখান থেকে এতটুকু হবে হচ্ছে 3/8 ইন্টু
আর। সবাই একটু মাথায় রাখবেন। তাহলে একটা অর্ধগোলকের সেন্ট্রয়েডের আমরা ফর্মুলা এখন জেনে গেলাম 3/8 আর তার সেন্টার থেকে। তাহলে দেখেন এইখানে কিন্তু এই ওয়াই অ্যাক্সিসটা কিন্তু এই অর্ধগোলকের সেন্টারেই আছে যদি খেয়াল করেন, কারণ এটা হচ্ছে এই দুইটা সংযোগস্থলে বা এটার সেন্টার দিয়ে আসলে ওয়াই অ্যাক্সিস আছে, মানে ওয়াই অ্যাক্সিসটা এর সেন্টার দিয়ে অতিক্রম করেছে। তাহলে x2 টা হবে অবশ্যই 3/8 আর। x2 হচ্ছে 3/8 আর, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ এবং এটা হচ্ছে অঙ্কে দেওয়া আছে 2 ইঞ্চি, ডায়া দেওয়া আছে 4, তাহলে রেডিয়াস হচ্ছে 2, তার অর্ধেক। তাহলে আমরা x1 x2 এবং v1 v2 আমরা সবই পেয়ে গেলাম এবং ফাইনালি আমরা এক্স বারের যে ফর্মুলা ছিল সেখানে আমরা চিহ্ন সহ বসাই দিব। যেমন এই যে -4 এটা হচ্ছে x1, এটা কিন্তু আমরা যেহেতু মাইনাস পেয়েছি তাহলে আমরা অবশ্যই চিহ্ন সহ বসাবো। তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে আমরা দেখেন আমরা রেজাল্ট পেলাম হচ্ছে মাইনাস। এই ব্যাপারটা আমি আগে অনেকবার বলেছি যে দেখেন যে যদি আমরা ডান দিকে পজিটিভ ধরার পরে আমরা অ্যান্সার পাই নেগেটিভ, তার মানে ওইটা কি বাম দিকে আছে। তাহলে ওই একই হিসাবে এখানে মিলানো, যে এখানে আমরা কোনটা, এখানে ডান দিককে ধরেছি পজিটিভ আর বাম দিককে ধরেছি নেগেটিভ। আমি আবারও বলছি, ওয়াই অ্যাক্সিসের ডান দিককে অর্থাৎ অর্ধগোলকের দিকটাকে আমরা ধরেছি পজিটিভ আর বাম দিক অর্থাৎ রডের দিককে আমরা ধরেছি নেগেটিভ এবং অ্যান্সার পেয়েছি নেগেটিভ। তার মানে সেন্ট্রয়েড কোন দিকে আছে, অবশ্যই এই রডের দিকে আছে। সেন্ট্রয়েডটা আছে হচ্ছে রডের দিকে। তো সেই কারণে আমরা এখানে এইভাবে দেখাই দিব লাস্টে যে ঠিক আছে ওয়াই অ্যাক্সিস থেকে 0.54 ইঞ্চি এই ডিস্টেন্সে এই রডের উপরে এটা সেন্ট্রয়েডের অবস্থান। টোটালটা সেন্ট্রয়েডটা রডের উপরে অবস্থান করবে এবং ওয়াই অ্যাক্সিস থেকে তার দূরত্ব হবে মাত্র 0.545 ইঞ্চি। আর ওয়াই বার তো 0, কারণ এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক। তাহলে এভাবে আমরা কোনো একটা কম্পোজিট ভলিউমের সেন্ট্রয়েড বের করতে পারি। ঠিক আছে, জাস্ট 2 ভাগে ভাগ করে নিব বা 3 ভাগে বা 4 ভাগে, আমাদের যেভাবে সুবিধা হয়। যেহেতু এখানে দুইটা জিনিস আছে রড এবং হেমিস্ফিয়ার, তাই আমরা 2 ভাগে ভাগ করেছি এবং আমরা একদম অ্যাজ ইউজুয়াল ফর্মুলার মাধ্যমে এক্স বার এবং ওয়াই বার বের করেছি। এখানে জাস্ট যে জিনিসগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের আয়তন হবে তার অর্ধেক। একটা সিলিন্ডারের আয়তন বা রডের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, যেখানে এইচ হচ্ছে রডের দৈর্ঘ্য। আচ্ছা, একটা রডের সেন্ট্রয়েড অবশ্যই তার দৈর্ঘ্যের মাঝামাঝি থাকবে। অর্থাৎ সাপোজ এইটা যদি একটা রড হয়, ধরেন যে এইটা হচ্ছে আমাদের একটা রড বা একটা সিলিন্ডার, তাহলে এর সেন্ট্রয়েড থাকবে অবশ্যই এর দৈর্ঘ্যের মাঝে, মানে মিড পয়েন্টে, মধ্যবিন্দুতে। আমরা আরো শিখলাম যে কোনো একটা অর্ধগোলকের সেন্ট্রয়েড আমরা কিভাবে বের করতে পারি। ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে দেখানো যায় যে সেন্টার থেকে 3/8 আর এবং শীর্ষবিন্দু থেকে 5/8 আর, একই কথা। ফাইনালি আমরা কি পাইলাম যে এই টোটালটার সেন্ট্রয়েড কোথায় থাকবে, এটা থাকবে হচ্ছে রডের উপরে, ওয়াই অ্যাক্সিস থেকে বাম দিকে থাকবে। তাহলে আচ্ছা, একটা ব্যাপার যে যখন হোমওয়ার্ক আমরা করব, এই হোমওয়ার্কেও কিন্তু একই কাজটা করব, ঠিক আছে। অর্থাৎ সাপোজ আমরা ডান দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে বাম দিককে ধরবো নেগেটিভ, এবং অ্যান্সার যদি আবার পাই পজিটিভ তখন আমরা বলবো সেন্ট্রয়েডটা আছে এই ডান দিকে আছে, আর যদি অ্যান্সারটা পাই নেগেটিভ তাহলে আমরা বলবো সেন্ট্রয়েডটা আছে বাম দিকে বা এই চতুর্ভুজের মধ্যে, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো কিছু একদম মানে নির্দিষ্ট করে আমরা সেন্ট্রয়েড বের করতে পারি। এখানে আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু পেয়ে যাচ্ছি যে কোন বিন্দুতে এর জ্যামিতিক কেন্দ্র। তো এখন আমরা আসেন আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, দাঁড়ান, এখন এখানে রড এবং হেমিস্ফিয়ার ছিল এবং এখানে বলা হচ্ছিল যে হোয়ার ইজ দ্য সেন্টার অফ গ্রাভিটি, যেমন আগে বলা হয় নাই। সো এখন দেখেন এখানে সেন্টার অফ গ্রাভিটি জানতে চাওয়া হচ্ছিল, কিন্তু এখন যেহেতু এটা একটা হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল, এখানে বলাই আছে হোমোজিনিয়াস, আর হোমোজিনিয়াস মানেই হচ্ছে সেন্টার অফ গ্রাভিটিও যেখানে থাকবে
সেন্ট্রয়েডও ওই জায়গায় থাকবে। হোমোজিনিয়াস হইলে সেন্টার অফ গ্রাভিটি এবং সেন্ট্রয়েড এই দুইটাই মানে একই হবে, সেম হবে। তাহলে এখানে যদি এই কোশ্চেনটা এরকম থাকতো যে হোয়ার ইজ দ্য সেন্ট্রয়েড অফ দ্য কম্পোজিট বডি, তাহলেও কিন্তু আসলে আমরা একইভাবেই সমাধানটা করতাম। এখন আমরা দেখব যে কিভাবে আসলে সেন্টার অফ গ্রাভিটি বের করতে হয়, অর্থাৎ একই প্রবলেম কিন্তু এখানে একটু পরিবর্তন আছে। পরিবর্তনটা হচ্ছে কিরকম, এখানে রডের ওজনটা একরকম আর এই হেমিস্ফিয়ারের ওজনটা কিন্তু আরেক রকম। এখন আমরা অঙ্কটা একটু দেখি, ঠিক আছে? আমি লিভ নিলাম। এখানে বলা আছে যে দ্য হেমিস্ফিয়ার ইজ মেড অফ ব্রোঞ্জ, মানে হেমিস্ফিয়ারটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি, আর যার ওজন হচ্ছে হুইচ ওয়েজ, ওয়ে মানে ওজন হওয়া, যার ওজনটা হচ্ছে 550 পাউন্ড পার কিউবিক ফিট, মানে প্রতি ঘন ফুটের ওজন হচ্ছে 550 পাউন্ড। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেনসিটি দেওয়া আছে এখানে, বা আমরা বলতে পারি ইউনিট ওয়েট বা একক ওজন। এটা ইউনিট ওয়েট এখানে দেওয়া আছে। এটার এই ব্রোঞ্জের ইউনিট ওয়েট কত? 550 পাউন্ড পার কিউবিক ফিট। ওকে, তাহলে এই রড হচ্ছে এখন ব্রোঞ্জের তৈরি, আর এই রড না, হেমিস্ফিয়ারটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি। আর এন্ড দ্য শ্যাঙ্ক, এখানে শ্যাঙ্ক বলতে বোঝাচ্ছে রড। দ্য শ্যাঙ্ক ইজ মেড অফ অ্যালুমিনিয়াম, শ্যাঙ্কটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। অ্যালুমিনিয়ামের ইউনিট ওয়েট আবার দেখেন একটু কম, প্রতি কিউবিক ফিটে মাত্র 165 পাউন্ড। তার মানে আমরা বলতে পারি যে এখানে হেমিস্ফিয়ারটা তুলনামূলক ভারী, এখন এটা এখন তুলনামূলক ভারী বা ওজন বেশি। আর রড হচ্ছে বা শ্যাঙ্ক যাই বলি, এই শ্যাঙ্কটা হচ্ছে এখন হালকা, কারণ এটা অ্যালুমিনিয়ামের তৈরি এবং এর দেখেন ডেনসিটি অনেক কম, কোথায় 550 আর কোথায় হচ্ছে 165। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে লোকেট দ্য সেন্টার অফ গ্রাভিটি। সেন্টার অফ গ্রাভিটি বের করতে হবে বা অভিকর্ষ কেন্দ্র বের করতে হবে। অভিকর্ষ কেন্দ্র যখনই বের করতে বলবে তখনই আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমরা ওজন নিয়ে কাজ করব বা আমরা ওয়েট নিয়ে কাজ করব। শুধু ভলিউম নিয়ে কাজ করলে হবে না। আমি জাস্ট একটু রিপিট করতে চাচ্ছি যে আমরা এর আগে যে অঙ্কটা দেখলাম যে এখানে বলা ছিল যে এটা হচ্ছে একটা কম্পোজিট বডি এবং এর সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে বলা হয়েছিল, কিন্তু আমরা কি করলাম, আমরা কাজ করলাম হচ্ছে ভলিউম নিয়ে। এর একটা কারণ ছিল, এর কারণটা আমি বারবার বলছি। এর কারণটা হচ্ছে এই বস্তুটা ছিল হোমোজিনিয়াস বা একই রকম, সব জায়গায় একই রকম। সো এখানে আসলে ওজন নিয়ে কাজ করার দরকার হয় নাই। যেহেতু আমাদের এখন এখানে বলা আছে যে এক এক জায়গায় এক এক রকম, এইটা একটু হালকা, এটা একটু ভারী, সে কারণে এখন অবশ্যই ওজন নিয়ে কাজ করতে হবে, ওয়েট নিয়ে কাজ করতে হবে। একইভাবে দেখেন যে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক এটা, তাই আমরা বলতে পারি যে ওয়াই বার সমান 0, ঠিক আগের মতো। এখন আমরা বের করব যে শ্যাঙ্কের ওজন কত, টোটাল ওয়েট কত, সেটা আমরা বের করব। ঠিক আছে, টোটাল ওয়েট মানে আমরা বলতে পারি যে ইউনিট ওয়েট ইনটু ভলিউম। কিভাবে হয় দেখেন, কারণ ইউনিট ওয়েট মানে হচ্ছে কি প্রতি ফিট কিউবে কত পাউন্ড, আর আমরা বের করতে যাচ্ছি যে টোটাল কত পাউন্ড, তার মানে এটা ফিট কিউব দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1 ফিট কিউবে 165 পাউন্ড, তাহলে এত ফিট কিউবে কত পাউন্ড, এটা গুণ করতে হবে। তাহলে ইউনিট ওয়েটকে ভলিউম দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে টোটাল ওয়েট। ওকে, তাহলে এখানে জাস্ট আমরা এখানে কিছু ইউনিট পরিবর্তন করা হয়েছে। দেখেন এখানে পাই আর স্কোয়ার এইচ, আর মানে হচ্ছে এখানে রড বা শ্যাঙ্ক, রডকে আমরা এখানে শ্যাঙ্ক বলছি। তো রডের ডায়ামিটার হচ্ছে 1 ইঞ্চি ডায়ামিটার দেওয়া আছে। তাহলে যেহেতু 1 ইঞ্চি, তাহলে রেডিয়াস হবে হচ্ছে 1/2 ইঞ্চি, তাহলে এখানে হাফ। দেখেন যে এখানে কিন্তু একটু কেয়ারফুল, সবাই খুবই সাবধান, কারণ এখানে এই আর আমরা বসাচ্ছি ইঞ্চিতে, আর বসাচ্ছি ইঞ্চিতে, আর এখানে 165 এটা কিন্তু ফিট কিউবে আছে, অর্থাৎ পাউন্ড পার ফিট কিউবে আছে। এটা কিন্তু আসলে গুণ করলে এর কোনো মিনিংই থাকবে না, অর্থাৎ হয় সবকিছুকে ফিটে আনতে হবে অথবা সবকিছুকে ইঞ্চিতে নিয়ে যেতে হবে, যে কোনো একটা। ফিটকে কখনো ইঞ্চি দিয়ে গুণ করা যায় না। তো ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এইটাকে পাউন্ড পার ফিট কিউবে রাখবো 165-কে। আমরা এই আয়তনকে আমরা ইঞ্চি কিউব থেকে ফিট কিউবে আনবো, বোঝা গেছে?
অর্থাৎ পাউন্ড পার ফিট কিউব, একে গুণ দিব ফিট কিউব দ্বারা, তাহলে ফিট কিউব কাটাকাটি হয়ে থাকবে হচ্ছে পাউন্ড। তাহলে এই আয়তনটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ইঞ্চি কিউব থেকে ফিট কিউবে। তাহলে 1 ইঞ্চি সমান 1/12 ফিট, তাহলে 1 ইঞ্চি কিউব সমান 1 ডিভাইডেড বাই 12 কিউব, বা 1 ডিভাইডেড বাই 1728, মানে 12 গুণ 12 গুণ 12, বা 12 কিউব হচ্ছে এইটা। তো ইঞ্চি কিউব থেকে ফিট কিউবে আনার জন্য আমরা 1728 দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা পাইলাম হচ্ছে 0.6 পাউন্ড। এই শ্যাঙ্কের টোটাল ওজন হচ্ছে 0.6 পাউন্ড। তাহলে একইভাবে আমরা এই হেমিস্ফিয়ারের টোটাল ওজনটা এখন বের করব, টোটাল ওয়েট। একইভাবে ইউনিট ওয়েটকে আমরা ভলিউম দ্বারা গুণ করলেই টোটাল ওয়েট পাবো, খুবই স্বাভাবিক। কারণ ইউনিট ওয়েট মানে প্রতি একক ভলিউমে ওজন, অর্থাৎ ভলিউম যদি 1 ইঞ্চি কিউব হয় তাহলে 1 ইঞ্চি কিউবে ওজন হচ্ছে এত। তাহলে সাপোজ 10 ইঞ্চি কিউব, 10 ইঞ্চি কিউবে ওজন কত হবে? 10 দ্বারা গুণ হবে, বা ভলিউম দ্বারা গুণ হবে। তাহলে ইউনিট ওয়েটকে আমরা ভলিউম দ্বারা গুণ করলাম, এবং একইভাবে দেখেন আমরা এটাকে ইঞ্চি কিউব থেকে ফিট কিউবে এনেছি, ভাগ করে ফিট কিউবে আনছি। এখানে আমি আগেও বলেছি, এখনো আবার বলি যে হেমিস্ফিয়ারের বা অর্ধগোলকের আয়তন হচ্ছে 1/2 × 4/3 পাই আর কিউব। এখানে আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 4 এর অর্ধেক বা 2। তাহলে এখানে আমরা মানগুলো বসালে আমরা পেয়ে যাচ্ছি হেমিস্ফিয়ারের ওজন। আচ্ছা, একইভাবে এখন x1 এবং x2 বের করতে হবে, কারণ এখন কিন্তু ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল v, আর এখন যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কাজ করছি আমরা, এবং ম্যাটেরিয়ালটা হোমোজিনিয়াস না, এক এক জায়গায় এক এক রকম, সেহেতু এখানে w আসবে, v এর জায়গাতে আসবে w। তাহলে w1 w2 আমরা মানে ইতিমধ্যে বের করে ফেলেছি, এখন বাকি আছে হচ্ছে x1 এবং x2 বের করা। তাহলে x1 ঠিক আগের মতোই, শ্যাঙ্কের যে সেন্ট্রয়েড, অর্থাৎ শ্যাঙ্কের মানে মিড পয়েন্টে 8 এর অর্ধেক 4 ইঞ্চিতে থাকবে, এবং হেমিস্ফিয়ারের যে সেন্ট্রয়েড অর্থাৎ x2, কারণ আমরা হেমিস্ফিয়ারকে 2 নাম্বার পার্ট ধরছি, তাহলে হেমিস্ফিয়ারের যে সেন্ট্রয়েডের ডিসটেন্স, সেটা এই ওয়াই অ্যাক্সিস থেকে এর ডিসটেন্সটা হবে হচ্ছে 3/8r, ওয়াই অ্যাক্সিস থেকে 3/8r। এখন সাপোজ মনে করেন যে ওয়াই অ্যাক্সিসটা এইখানে নাই, ওয়াই অ্যাক্সিসটা আছে হচ্ছে এইখানে, সাপোজ যে একদম বাম দিকে আছে, তখন বলেন তো যে x2 কত হইতো, অর্থাৎ তখন এই হেমিস্ফিয়ারের সেন্ট্রয়েডের ডিসটেন্সটা কত হইতো? স্যার প্রশ্নটা আবার একটু বলেন স্যার। যদি ওয়াই অ্যাক্সিসটা বাম দিকে থাকতো তাহলে হেমিস্ফিয়ার এই অর্ধগোলকের সেন্ট্রয়েডের ডিসটেন্স কত হতো? সেন্টারের ডিসটেন্স এখানে x2 এর মান কত হইতো? খুব সিম্পল, এটা হচ্ছে 8 এর সঙ্গে 3/8 মানে আর যোগ করতে হইতো আর কি, কারণ এখান থেকে এতটুকু জি হচ্ছে স্যার 8 ইঞ্চি, ঠিক আছে। জি স্যার তখন 8 প্লাস 3/8 আর মানে অ্যাক্সিস যেখানে থাকবে ডিসটেন্স তো সেই হিসেবে আসবে, তাই না? ওকে, জি স্যার এখান থেকে এটা হচ্ছে 8 ইঞ্চি এটার লেন্থ। এটা ফেরিসের বইতে দেওয়া আছে, আমার এখানে আসলে দেখাতে মানে মিস হয়ে গেছে, মনে নেই। তো যাই হোক, তাহলে ঠিক x1 x2 আগের মতোই আছে, তাই আমি আর বললাম না। তো এখানে প্রত্যেকটা মান আমরা বসাই দিলে আমরা x বার পেয়ে যাচ্ছি। দেখেন এখন কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি, যেহেতু পজিটিভ পাচ্ছি এবং আমরা ধরে নিয়েছিলাম যে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে পজিটিভ, তাহলে আমরা এখন খুব সহজেই বলতে পারবো যে সেন্ট্রয়েডটাও থাকবে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে। অর্থাৎ এখন সেন্ট্রয়েড না, এক্সট্রিমলি সরি, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি এখন থাকবে ওয়াই অ্যাক্সিস থেকে ডান দিকে, বা অর্ধগোলকের মধ্যে থাকবে। তাহলে আমরা ফাইনালি বললাম যে ওয়াই অ্যাক্সিস থেকে 0.269 ইঞ্চি ডান দিকে, অর্থাৎ অর্ধগোলকের মধ্যে থাকবে হচ্ছে এইটার সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি। তাহলে এক্স বার হচ্ছে 0.269 ইঞ্চি এবং ওয়াই বার হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা কোনো একটা বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে পারি কম্পোজিট ফিগারের বা একটা কম্পোজিট ভলিউম। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখানে সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ,
আগের মতোই আছে, সবকিছু আগের মতোই, শুধুমাত্র আমরা আগে চিন্তা করেছিলাম ভলিউম নিয়ে, আয়তন নিয়ে, কারণ আগে সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই ছিল, তাই আমরা সেন্ট্রয়েড বের করেছিলাম এবং বলে দিয়েছিলাম যে এইটাই হবে সেন্টার অফ গ্র্যাভিটি আগের অঙ্কের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা ভলিউম নিয়ে কাজ করলাম, অর্থাৎ আমরা সেন্ট্রয়েড বের করলাম এবং আমরা লাস্টে এসে বলে দিলাম যে এর সেন্ট্রয়েডটাই হবে সেন্টার অফ গ্র্যাভিটি। কিন্তু এইখানে এসে আমরা কাজ করলাম হচ্ছে ওজন নিয়ে, জাস্ট এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, আর এটা হচ্ছে ফেরিসের বইতে অ্যান্সার ভুল আছে, ফেরিসের বইতে দেখে নিয়েন। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি একবারে। আচ্ছা, দেখেন যে এই যে এক্সাম্পল নাম্বার 124, এইটা এখানে 0.327 ইঞ্চি আছে, এটা ভুল হবে আর কি। আমাদের এখানে 0.269 যেটা ক্যালকুলেশন করে পেয়েছি আমরা, সেটাই হবে অ্যান্সার। এখন আমাদের লাস্ট একটা কোশ্চেন, এটা হচ্ছে রাইট সার্কুলার কোণ নিয়ে, অর্থাৎ এতক্ষণ আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে সেক্টর, তারপরে হচ্ছে সিলিন্ডার বা রড, এমনকি অর্ধগোলক বা হেমিস্ফিয়ার, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কিন্তু প্রবলেম দেখেছি বা উদাহরণ দেখেছি, কিন্তু রাইট সার্কুলার কোণ বা কোণক নিয়ে কোনো উদাহরণ দেখা হয় নাই। তো এটা হচ্ছে আমাদের আজকে লেকচারের লাস্ট এক্সাম্পল। এখানে আমরা একটা রাইট সার্কুলার কোণ নিয়ে আমরা ডিল করব। তো অঙ্কটা আমরা একটু দেখি যে একটা রাইট সার্কুলার কোণ আছে হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল। যেহেতু হোমোজিনিয়াস কথাটা আছে, তাহলে সেন্ট্রয়েড বের করতে বললেও যে অ্যান্সার হবে, আবার যদি সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে বলে ওই অ্যান্সার হবে একই। যদি হোমোজিনিয়াস না থাকতো, যদি ওজন এক এক জায়গায় এক এক রকম হইতো, তখন কিন্তু সেন্ট্রয়েড বললে আমরা শুধুমাত্র ভলিউম চিন্তা করতাম, ভলিউম নিয়ে কাজ করতাম, এবং যদি সেন্টার অফ গ্র্যাভিটি বলতো তখন আমরা ওজন নিয়ে কাজ করতাম। এই ব্যাপারগুলো একটু দেখবেন আর কি, একটু মানে আয়ত্ত করবেন। তাহলে এখন আমরা বের করব মেনলি সেন্ট্রয়েড, এবং ওইটাই হবে সেন্টার অফ গ্র্যাভিটি, একই হবে। তাহলে রাইট সার্কুলার কোণ, এটার ডায়ামিটার হচ্ছে 20 ইঞ্চি, এটার অল্টিটিউড হচ্ছে 30 ইঞ্চি। অল্টিটিউড মানে উচ্চতা। একটা সিলিন্ড্রিক্যাল হোল বা একটা গর্ত আছে, অর্থাৎ এখন আমরা একটা বস্তু থেকে আর একটা বস্তু বের করে নিব, বা একটা বস্তুর মধ্যে কোনো একটা ফাঁপা জায়গা থাকবে, ঠিক আছে? এবং এই ফাঁপা জায়গা থাকার কারণে আমি প্রথমে একটু মানে ওভারভিউ দিতে চাচ্ছি। ফাঁপা জায়গা থাকার কারণে এক্স বারের ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে যেরকম 2-3টা বস্তু একত্রে জোড়া লাগানো ছিল, তাই আমরা v1x1 প্লাস v2x2 আমরা এভাবে অঙ্ক করছিলাম। কিন্তু এখানে যেহেতু কোনো একটা মানে বস্তু থেকে অন্য কোনো একটা বস্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, সে কারণে এখানে প্লাসের জায়গায় আসবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য আমি এই উদাহরণটা এখানে দেখাইছি, এই লেকচারে আমি দেখাইছি। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কোণের ডাইমেনশন দেওয়া আছে। এখানে কোণের ডায়ামিটার হচ্ছে 20 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 20 ইঞ্চি। তারপর অল্টিটিউড এইচ হচ্ছে 30 ইঞ্চি, অর্থাৎ কোণের যে উচ্চতা এখান থেকে শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত হচ্ছে 30 ইঞ্চি এইচ। এ সিলিন্ড্রিক্যাল হোল, অর্থাৎ একটা সিলিন্ডার আকৃতির একটা গর্ত, যার জিওমেট্রিক অ্যাক্সিস ইজ কোইনসিডেন্ট উইথ দ্যাট অফ দ্য কোন ইজ বোর্ড ইন দ্য বেস। এগুলো দেখেন এখানে ভাগ ভাগ করে আমরা পড়বো যে একটা সিলিন্ড্রিক্যাল একটা গর্ত, হুজ মানে যার জিওমেট্রিক অ্যাক্সিস বা জ্যামিতিক অক্ষ, কোইনসিডেন্ট মানে হচ্ছে মিলে যাওয়া বা একই হওয়া। তাহলে যার জ্যামিতিক অক্ষ কোণের জ্যামিতিক অক্ষের সঙ্গে একই হয়, এর অর্থ কি? যে এই কোণকের যে অ্যাক্সিস, অর্থাৎ অ্যাক্সিস হচ্ছে এইটা, এই কোণকের সেন্টার এবং এর যে শীর্ষবিন্দু, এর মধ্য দিয়ে যে সরলরেখা আমরা চিন্তা করতে পারি, এটাই হচ্ছে এই কোণের অ্যাক্সিস। তাহলে এই কোণের অ্যাক্সিস এবং এই যে সিলিন্ড্রিক্যাল যে গর্ত হোল, এই হোলের অ্যাক্সিস আসলে একই, অর্থাৎ এই হোলটা হচ্ছে এই কোণকের অ্যাক্সিসের মানে অ্যাক্সিস বরাবর আছে, এটাই বোঝানো হচ্ছে আর কি। যার জ্যামিতিক অক্ষ কোণের জ্যামিতিক অক্ষের সঙ্গে কোইনসিডেন্ট বা মিলে যায়, ইজ বোর্ড ইন দ্য বেস, অর্থাৎ এটা মানে কোণের যে ভূমি সেখানে গর্ত করা আছে। বোর মানে হচ্ছে গর্ত করা।
তাহলে এ সিলিন্ড্রিক্যাল হোল, এখানে হচ্ছে হোল সম্পর্কে বলা হইল এ সিলিন্ড্রিক্যাল হোল ইজ bored in the base. This hole has a diameter এত, এখানে হোলের আবার ডায়ামিটার ছোট হাতে d দেওয়া আছে, আবার এই হোলের ডেপথও দেওয়া আছে। এটা হচ্ছে গভীরতা হচ্ছে কত, হচ্ছে 6 ইঞ্চি। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে এই টোটাল বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, এই হোল সহ এই যে কোণ, এই কোণের যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটাই এখন বের করতে হবে। ঠিক আছে, তো এখানে জাস্ট একটা ব্যাপার মাথায় রাখবেন যে এই হোল বা এই যে গর্ত, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু নাই, এটা কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে। ফলে এই হোল নিয়ে আমরা যে ক্যালকুলেশন গুলো করবো সবগুলা কিন্তু লাস্টে আলটিমেটলি বাদ যাবে বা বিয়োগ হবে আর কি, এখানে বিয়োগ হবে। ওকে, তাহলে ভলিউম অফ কোণ আমরা সবাই জানি, বা না জানলে এখন জেনে নিই যে একটা কোণকের ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। একটা সিলিন্ডারের আয়তন কি ছিল, পাই আর স্কয়ার এইচ। একটা কোণকের আয়তন হচ্ছে ওই একটা সমতুল্য সিলিন্ডারের আয়তনের 1/3 বা 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে আর মানে কোণকের ব্যাসার্ধ বা কোণকের ভূমির ব্যাসার্ধ। এখানে কোণকের ভূমি হচ্ছে এইটা, আর ভূমির ব্যাস দেওয়া আছে দেখেন 20 ইঞ্চি, তার মানে ব্যাসার্ধ কত হবে 10 ইঞ্চি। এখানে এই যে আর সমান 10 ইঞ্চি, তাহলে আমরা বসাই দিলাম। আর এইচ মানে এখানে হচ্ছে উচ্চতা, এখানে উচ্চতা দেওয়া আছে কত 30 ইঞ্চি, তাই আমরা 30 ইঞ্চি এখানে বসাই দিলাম। ওকে, তাহলে V1 পেয়ে গেলাম, এবং এখন আমরা বের করবো হচ্ছে V2 বা হোলের ভলিউম। তো এখানে হোলটা হচ্ছে একটা সিলিন্ডার, তো সিলিন্ডারের ভলিউম আমি আগেও বলেছি এখনো বলছি, এটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। কনফিউশন এড়ানোর জন্য, যাতে এই আর এবং এই আর এর মধ্যে কনফিউশন তৈরি না হয়, তাই এখানে আমি রেডিয়াস লিখেছি আর কি, এটাকে লিখেছি হাইট। তো যেহেতু এই হোল বা এই যে সিলিন্ড্রিক্যাল হোল, এই যে সিলিন্ড্রিক্যাল হোল যার ডায়ামিটার হচ্ছে 8 ইঞ্চি, তাহলে এর রেডিয়াস কত হবে, 8 এর অর্ধেক 4 ইঞ্চি। তাহলে রেডিয়াস হবে হচ্ছে 4 ইঞ্চি, এই যে 4, আর হাইট হচ্ছে 6 ইঞ্চি। বা এখানে হাইট বা এখানে ডেপথ একই কথা, মানে মূল ব্যাপারটা এখানে বুঝতে হবে। ঠিক আছে, এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে সিলিন্ড্রিক্যাল যে হোল, এর যে হাইট বা ডেপথ, এই ডাইমেনশনটা হচ্ছে দেওয়া আছে বি, এবং বি সমান 6 ইঞ্চি, মানে এইটা 6 ইঞ্চি দেওয়া আছে। তাহলে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এই ডিস্টেন্সটা, তাহলে এটা হচ্ছে 6। তাহলে আমরা এখানে 6 বসাই দিলাম, এখানে আমরা 6টাকে বসাই দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম ভলিউম অফ দা হোল V2। এখানে কিন্তু দেখেন আমি স্কিপ করে গেছি আর কি, আমরা এখানে কোনটাকে ধরেছি নাম্বার 1 এবং হোলটাকে ধরেছি হচ্ছে নাম্বার 2। ওকে, তাহলে V1 V2 পাইলাম। এখন x1, যেহেতু এখানে x বার আলটিমেটলি বের করতে হবে, তার মানে x1 x2 এগুলো তো বের করা ছাড়া উপায় নেই, তাহলে আমরা x1 বের করব। x1 মানে হচ্ছে 1 নাম্বার ভলিউম বা 1 নাম্বার এরিয়া বা 1 নাম্বার বস্তু, 1 নাম্বার বস্তু সেন্ট্রয়েডের ডিসটেন্স। এখানে আমরা কোণকে ধরেছি, কোণকটাকে ধরেছি হচ্ছে 1 নাম্বার বস্তু, তাই কোণকের সেন্ট্রয়েডের ডিসটেন্স আমরা এখন বের করব। দেখেন এখানে অ্যাক্সিসটা কিন্তু আছে এইখানে, কোণকের শীর্ষবিন্দুতে অ্যাক্সিসটা আছে। তাহলে আমরা খানিক আগে জেনে আসলাম যে, আমি দেখাই দিচ্ছি তাও, এই যে এর শীর্ষবিন্দু থেকে এর সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে 3/4 ইন্টু এইচ। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে 3/4 ইন্টু এইচ, যেখানে এইচ কত, এইচ হচ্ছে 30 ইঞ্চি দেওয়াই আছে এখানে। এই ডাইমেনশনটা হচ্ছে 30 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা এখানে খুব কেয়ারফুল, এখানে যদি এইচ এর পরিবর্তে অন্য কোনো সিম্বল থাকে প্লিজ কনফিউজড হবেন না। মেন ব্যাপারটা হচ্ছে যে কোণকের যে হাইট, এই হাইটের 3/4 এখান থেকে। তো ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম x1 এবং x2টা একটু খেয়াল করেন। x2টা হচ্ছে 2 নাম্বার যে বস্তু আছে, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল হোল, এই সিলিন্ড্রিক্যাল হোলের যে সেন্ট্রয়েডের ডিসটেন্স সেটাই হচ্ছে x2। তাহলে y অ্যাক্সিস থেকে এই হোলের সেন্ট্রয়েডের ডিসটেন্স কত হবে, টোটালটা হচ্ছে 30 ইঞ্চি, আর এখান থেকে আমরা বাদ দিব
এইটা হচ্ছে 6 ইঞ্চি, এই যে বি সমান 6, এইটা হচ্ছে যেহেতু 6 ইঞ্চি তাহলে এর সেন্ট্রয়েড থাকবে 6 এর অর্ধেক বা 3 ইঞ্চি দূরে। তাহলে আমরা এই টোটালটা 30 ইঞ্চি থেকে বাদ দিব 6/2 মানে 3 ইঞ্চি। 30 ইঞ্চি থেকে আমরা বাদ দিব 3 ইঞ্চি। এটা কি সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে এইটার সেন্ট্রয়েড হচ্ছে থাকবে এখান থেকে 3 ইঞ্চি দূরে। তার মানে যদি আমরা এইখান থেকে এই সেন্ট্রয়েডের ডিসটেন্সটা বের করতে চাই তাহলে টোটালটা থেকে এই 30 ইঞ্চি থেকে বাদ দিতে হবে এই 3 ইঞ্চি। তাহলে আমরা পেয়ে যাব এখান থেকে সেন্ট্রয়েডের ডিসটেন্স। তাহলে 30 মাইনাস 6/2 হচ্ছে 27 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখন আমরা জাস্ট ফর্মুলাতে মানগুলো বসাই দিলাম। এখানে অবশ্যই মাইনাস হবে, তো মানগুলো বসাই দেওয়ার পর আমরা পেয়ে গেলাম 22 ইঞ্চি এবং এটা হচ্ছে পজিটিভ। আসলে পজিটিভই হবে কারণ এখানে দুইটাই আসলে পজিটিভ। এখানে ওয়াই অ্যাক্সিসের বাম দিকে আসলে কোনো জিনিসই নাই, ফলে অবশ্যই এর সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্রাভিটি যাই বলি সবকিছু ডান দিকেই হবে, কারণ ওয়াই অ্যাক্সিসের বাম দিকে কিন্তু কোনো ম্যাটেরিয়ালই নাই, যা আছে সবই ডান দিকে, ফলে অবশ্যই সেন্টার অফ গ্রাভিটিও হবে ডান দিকে। তাহলে এটার সেন্টার অফ গ্রাভিটি হবে ওয়াই অ্যাক্সিস থেকে 22 ইঞ্চি ডান দিকে, অর্থাৎ এইখানে এরকম কোন একটা জায়গাতে। ফাইনালি জাস্ট আমরা একটা ফিগারের মাধ্যমে ছোট্ট একটা ফিগার আমরা আঁকবো এবং এর সেন্ট্রয়েডটা আমরা জাস্ট চিহ্নিত করে আমরা দেখাই দিব। আচ্ছা, এখন এই যে সলিউশনটা আমরা করলাম এটা কিন্তু ফেরিসের বইতেও আছে। ফেরিসের বইতে ওই একই পেজ নাম্বার 193। এই 193 পেজের একদম লাস্টের যে এক্সাম্পল সেইটা, এই যে এই এক্সাম্পলটা আমরা দেখলাম এবং এই এক্সাম্পলের ফিগার যেটা আছে চিত্র হচ্ছে তার আগের পেজে দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে আমাদের ফিগার। আচ্ছা, এখন এইখানে কারোর কোনো কোশ্চেন থাকলে সে আমাকে বলতে পারবে। আমরা যে প্রবলেমটা কেবল সমাধান করলাম যে একটা কোণ থেকে একটা হোল বাদ দেওয়া হয়েছে, তো আমরা সেই হোল বাদে সেই মানে যতটুকু কোণ আসলে অবশিষ্ট আছে সেই কোণের আমরা সেন্টার অফ গ্রাভিটি কিন্তু বের করলাম। তাহলে এখানে যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা, তো আমি টোটাল লেকচারটাকে জাস্ট একবার রিভিউ করব। আমরা জাস্ট একবার রিমাইন্ড করব যে আমরা কি কি জিনিস এখান থেকে শিখলাম। তো প্রথমেই আমরা জানলাম যে সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্রাভিটির মধ্যে পার্থক্য। এরপর আমরা দেখলাম যে সেন্টার অফ গ্রাভিটি বের করার যে জেনারেল ফর্মুলা এবং আমি একটু লিভ নিচ্ছি, আমার একটু কাজ আছে স্যার। ওকে, তাহলে আমরা শিখলাম যে সেন্টার অফ গ্রাভিটি বের করার যে জেনারেলাইজড ফর্মুলা, যদিও আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা আসলে দেখাতে পারিনি প্র্যাকটিক্যালি, তো জাস্ট আমি জেনে রাখবো আমরা যে এটা হচ্ছে মেন ফর্মুলা। তো এরপর আমরা দেখলাম যে ভলিউম, এরিয়া বা লাইনের সেন্ট্রয়েড বের করার জেনারেল ফর্মুলা, এটা আমরা দেখলাম। এটা আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হয়। এরপর দেখলাম প্রিন্সিপাল অফ সিমেট্রি বা প্রতিসমতার মূলনীতি, যে যদি কোনো একটা লাইনের সাপেক্ষে কোনো একটা ফিগার প্রতিসম হয় তাহলে সেই লাইনের উপরেই সেই ফিগারের সেন্ট্রয়েডটা অবস্থিত হবে। ওকে, এরপর আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা বৃত্তচাপ বা একটা লাইনের সেন্ট্রয়েড আমরা বের করতে পারি, বা ইংলিশে বলা হয় আর্ক অফ এ সার্কেল। তো আর্কের সেন্ট্রয়েড বের করার ফর্মুলা, জেনারেল ফর্মুলা হচ্ছে আর সাইন বেটা বাই বেটা। শুধু শর্ত একটাই, শর্ত হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে অবশ্যই এই আর্কটাকে প্রতিসম হতে হবে, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো।
আর যদি প্রতিসম না হয় অর্থাৎ এরকম হয়, তখন আমরা এই যে মেন ফর্মুলা এর সঙ্গে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করব। অর্থাৎ যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা গুণ করব হচ্ছে cos 45 অথবা sin 45। cos 45 বা sin 45 এর মান আসলে একই, 1/√2। সো 1/√2 দ্বারা আমরা এইটাকে গুণ করব যদি 90 ডিগ্রি আর্ক হয়, এবং তার সেক্ষেত্রে এক্স বার এবং ওয়াই বার হবে 2r/পাই। ওকে, একটা 180 ডিগ্রি একটা আর্কের জন্য আমরা দেখলাম যে এক্স ওয়াই বার হচ্ছে 2r/পাই। ওকে, এরপর আমরা দেখলাম যে কিভাবে সেক্টরের সেন্ট্রয়েড বের করা যায়। সেক্টরের সেন্ট্রয়েডের ফর্মুলা হচ্ছে 2r sin beta by 3 beta, এবং এখান থেকে বেটা এর মান বসানোর মাধ্যমে আমরা পাবো 4r/3 পাই। একটা 90 ডিগ্রি সেক্টরের ক্ষেত্রে এক্স বার এবং ওয়াই বার দুইটাই সমান, এবং এটা হচ্ছে 4r/3 পাই। ওকে, একটা 180 ডিগ্রি সেক্টরের ক্ষেত্রেও এটা 4r/3 পাই। ওকে, এরপর আমরা দেখলাম যে একটা রাইট সার্কুলার কোণ বা একটা কোণকের সেন্ট্রয়েড বের করার যে পদ্ধতি, অর্থাৎ এর শীর্ষবিন্দু থেকে 3/4h ডিস্টেন্সে সেন্ট্রয়েডটা অবস্থিত হয়। কোণকের শীর্ষবিন্দু থেকে 3/4h, যেখানে h হচ্ছে কোণকের উচ্চতা, বা অন্যভাবে বলতে গেলে কোণকের ভূমি থেকে 1/4h, একই কথা। আচ্ছা, এখন সেন্ট্রয়েড অফ রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেক প্রস্থের অর্ধেক, আমরা সবাই জানি। এরপর হচ্ছে একটা ত্রিভুজের সেন্ট্রয়েড, এটা হচ্ছে সবসময় ভূমি থেকে উচ্চতা বাই 3, অর্থাৎ 1/3 অফ h। h মানে হাইট। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেই বিন্দুতে সমকোণ উৎপন্ন হবে সেখান থেকে ডান দিকে আমরা যাব হচ্ছে b/3, এবং উপরের দিকে উঠবো আমরা h/3। তাহলে আমরা যে বিন্দুটা পাবো সেটাই হবে হচ্ছে সেন্ট্রয়েড। ওকে, এরপর আমরা কম্পোজিট ফিগার, যদি একাধিক জিনিস জোড়া লাগানো থাকে তখন আমরা কিভাবে সেন্ট্রয়েড বের করতে পারি আমরা সেটাও শিখেছি। যে আমরা আমাদের সুবিধা মতো আমরা টোটাল জিনিসটাকে আমরা 2টা বা 3টা জিনিসে ভাগ ভাগ করে নিব, এবং প্রত্যেকটা সেন্ট্রয়েড আলাদা আলাদা ভাবে বের করে এই ফর্মুলাতে বসাই দিব। ঠিক আছে? ওকে, এবং এখানে আমরা হোমওয়ার্ক দিয়েছি, তো এই হোমওয়ার্ক গুলো সবাই প্র্যাকটিস করবেন। যেমন এইটাকে আমরা 3 ভাগে ভাগ করতে বলছিলাম, 1 2 3। এইটাকে হচ্ছে এখানে 5টা ভাগ হবে। ওকে, তো এরপর আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ভলিউমের, একটা কম্পোজিট ভলিউমের সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে পারি বা সেন্ট্রয়েড বের করতে পারি। যদি হোমোজিনিয়াস হয়, যদি হোমোজিনিয়াস বা একই রকম বা একই জাতীয় হয়, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু সেন্ট্রয়েড, এটা একই হয়। আচ্ছা, এরপর আমরা দেখলাম যে যদি আলাদা আলাদা ওজন হয়, যে এখানে রড হচ্ছে একটু হালকা ওজনের আর এখানে হেমিস্ফিয়ারটা হচ্ছে একটু ভারী ওজনের, বা এর ইউনিট ওয়েটটা একটু বেশি, যদি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ নন হোমোজিনিয়াস হয় বা একই জাতীয় না হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে পারি সেটা আমরা দেখলাম। এক্ষেত্রে আমরা কি করব, আমরা শুধুমাত্র ওজন নিয়ে কাজ করব, ওয়েট নিয়ে কাজ করলেই হবে। এন্ড এট লাস্ট আমরা দেখলাম যে যদি একটা রাইট সার্কুলার কোণ থেকে, অর্থাৎ কোনো একটা বস্তু থেকে যদি অন্য কোনো একটা বস্তু কেটে বাদ দেওয়া হয়, তাহলে আমরা সেই কেটে বাদ দেওয়া বস্তু বাদে নিট যতটুকু বস্তু অবশিষ্ট আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় আমরা সেটাও শিখলাম। শুধুমাত্র পার্থক্য হবে একটা জায়গাতেই, যে এখানে এই যে এক্স বার বা ওয়াই বার যাই বলি, এর যে ফর্মুলা, এই ফর্মুলাতে এখানে প্লাসের জায়গাতে মাইনাস আসবে। এখন সাপোজ আমি একটু বলি, ধরেন যে এখানে মোট 3টা বস্তু ছিল, সাপোজ এখানে মোট 2টার জায়গায় এখানে 3টা বস্তু ছিল। তো 1 এবং 2 নাম্বার বস্তু আসলে এক্সিস্ট করে, আর 3 নাম্বার বস্তুটা কেটে বাদ দেওয়া হয়েছে। তখন আমরা ফর্মুলা কি লিখতাম, তখন আমরা ফর্মুলা লিখতাম যে v1x1 প্লাস v2x2 মাইনাস v3x3 ডিভাইডেড বাই v1 প্লাস v2 মাইনাস v3। ঠিক আছে? অর্থাৎ যে বস্তুটা কেটে বাদ দেওয়া হবে সেই বস্তুটার আগে আমরা অবশ্যই মাইনাস চিহ্ন দিব, ব্যাস এতটুকু। যেহেতু এখানে 2 নাম্বার বস্তুটা কেটে বাদ দেওয়া হয়েছে, বা আমরা ধরে নিয়েছি যে এখানে হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল যে হোল, এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার বস্তু, তাহলে যেহেতু এটা বাদ দেওয়া হয়েছে তাহলে এখানে v2 এর আগে অবশ্যই মাইনাস দিতে হবে। তাহলে আমরা মোটামুটি সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি বের করা শিখলাম।
তো আপনারা স্টাডি করেন, যদি কারোর কোনো কোশ্চেন থাকে সে আমাকে আর কি পরবর্তী ক্লাসের শুরুতে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যদি কারো কোশ্চেন না থাকে এখনো, তাহলে আমি আজকের লেকচারটা এখানে শেষ করতে চাচ্ছি।